তো অনেক জায়গায় আলোচনা করব। তো আমাকে ১ম এই বলো আজকে আমাদের তাহলে আলোচনার বিষয়বস্তু কি? বায়ুমণ্ডল। ঠিক আছে? অ্যাটমসফিয়ার। তো বায়ুমণ্ডল কি জিনিস? কেউ যদি আমাকে একটু বলো। কি জিনিস বায়ুমণ্ডল বাবা? কাকে বলে বায়ুমণ্ডল? বায়ুমণ্ডল হচ্ছে বিভিন্ন গ্যাসের এক প্রকার একটা আস্তরণ বলতে পারো। ঠিক আছে? বায়ুমণ্ডল হচ্ছে বিভিন্ন গ্যাসের এক প্রকার আস্তরণ যেটা পৃথিবীকে একটা চাদরের মতো ঢেকে রেখেছে। এবং এই আস্তরণটাকে মূলত পৃথিবীর চারিদিকে আরকি ধরে রেখেছে কে? সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষীয় যে বল। বোঝা গেল? তাহলে কি বললাম? তাহলে অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডল মানে হচ্ছে এটা একটা কি বিভিন্ন গ্যাসের বা বিভিন্ন গ্যাসের একটা কি আস্তরণ যা পৃথিবীর চারিদিকে একটা চাদরের মতো কি করে রয়েছে সেটাকে ঢেকে রেখেছে। এবং এই যে চাদরের মতো আস্তরণ একটা রয়েছে গ্যাসেস এর এটাকে আরকি টেনে রেখেছে কে? এটাকে টেনে ধরে রেখেছে হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষীয় বল। ঠিক আছে? মহাকর্ষীয় বলের দ্বারা এই বায়ুর যে আস্তরণটা রয়েছে চাদরের মতো পৃথিবীর চারিদিকে এটাকে ঢেকে রেখেছে। বোঝা গেল? তাহলে এটা পরীক্ষাতে একটা কোয়েশ্চেন, কমন কোয়েশ্চেন যে বায়ুমণ্ডল পৃথিবীর চারিদিকে চাদরের আস্তরণের মতো যে ঢেকে রেখেছে এটা মূলত কোন শক্তির দ্বারা? তাহলে উত্তরটা হবে মহাকর্ষীয় বলের দ্বারা। বোঝা গেল? কি বললাম? ক্লিয়ার হয়েছে? শুনতে পেয়েছো সবাই? হ্যাঁ স্যার। ঠিক। এই যে অ্যাটমসফিয়ার আমরা দেখতে পাই মানে এই যে বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তরগুলো এবং যা মেক্সিমাম যে অ্যাক্টিভিটিস মানে বিভিন্ন যে কাজকর্ম বায়ুমণ্ডলীয় যে আর কি যে বলতে পারো ফাংশনস বা বায়ুমণ্ডলীয় যে কার্যকলাপ সেটা মূলত কি হচ্ছে তোমার 29 কিমিস এর মধ্যে সীমাবদ্ধ। মানে এটা একটা টপিক বলতে পারো একটা পয়েন্ট যে বায়ুমণ্ডলের অধিকাংশ যে কার্যকলাপ সেটা কিন্তু প্রায় 97% বায়ুমণ্ডলের যে কার্যকলাপ সেটা কিন্তু 29 কিমি আরকি উচ্চতার মধ্যে সীমাবদ্ধ। পৃথিবীর যে এই ধরো পৃথিবী, এটা ধরো পৃথিবী। তো পৃথিবীর এই সারফেস তো এর থেকে 29 কিমি মধ্যে বেশিরভাগ যে এক্টিভিটিস গুলো রয়েছে বায়ুমণ্ডলের যে কাজকর্ম বা কার্যকলাপ আমরা দেখতে পাই, সেগুলো কিন্তু এই 29 কিমিজ এর মধ্যে সীমাবদ্ধ। ঠিক আছে? এবং তারপর তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো কয়েকটা প্রশ্ন, বেসিক প্রশ্ন যেমন আ বায়ুমণ্ডল আচ্ছা উপরের দিকে যত তুমি উপরের দিকে যাবে মানে আ আর্থ সারফেস যেটা রয়েছে ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাবে, তত বায়ুর চাপ কমবে না বাড়বে? বায়ুর চাপ তো কমতে থাকে। বায়ুর চাপ কমতে থাকে, তাই তো? সবাই একমত? যত তুমি উপরের দিকে যাবে, তত বায়ুর চাপ কি হতে থাকবে? কমতে থাকবে। আচ্ছা ঘনত্বের সাথে কি সম্পর্ক? যত উপরের দিকে যাবে তত ঘনত্ব কি? বায়ুর ঘনত্ব? তো বৃদ্ধি পেতে থাকে। না বাবা বৃদ্ধি পেতে তো থাকবে না। কমে যাবে স্যার। কমে যাবে, কমে কমে যাবে। যাবে। ভালো করে বোঝো। তোমরা উম বয়েলের ল পড়েছো তো? বয়েলস ল সেখানে কি বলেছিল? সেখানে বলেছিল মানে কোন জিনিসের উপর যদি তুমি মানে চাপ বাড়াও তাহলে সেটা আয়তনে কি হয়ে যায়? কমে যায়। মানে আমি যদি কোন জিনিসকে চেপে দিই তাহলে সেটা আয়তনে কমে যাবে। তো ওরকমই তুমি যত উপরের দিকে যাচ্ছ, উপরের দিকে যত যাচ্ছ তত বায়ুর ঘনত্ব কমে যায়। ভালো করে শুনে নাও জিনিসটা মাথায় রাখবে। বায়ুর ঘনত্ব কমে যাবে। বায়ুর যদি ঘনত্ব কমে যায়, মানে তার ডেনসিটি যদি কমে যায়, ডেনসিটি মানে কি? তোমার m/v মানে তোমার আ মাস বাই ভলিউম। তাহলে যত তুমি উপরের দিকে যাচ্ছ বায়ুর ঘনত্ব কমছে মানে তার কিন্তু প্রেশার ও কমে যাচ্ছে। বায়ুর চাপও কমে যাচ্ছে। কোন জিনিসের ঘনত্ব যদি বেশি থাকে তাহলে তার চাপের পরিমাণও বাড়ে কিন্তু। ঠিক আছে? তো যত তুমি উপরের দিকে যাচ্ছ তত বায়ুর ঘনত্ব কমে যাচ্ছে এবং বায়ুর চাপও কমে যাচ্ছে। এবং এইটা তুমি ফিল করতে পারবে। অনেক সময় কি হয় যারা ধরো অনেক উঁচুতে যায়, আমাদের বডিতে কি রয়েছে? আমাদের একটা তোমার ব্লাড প্রেশার থাকে। ঠিক আছে? আমাদের রক্তচাপ থাকে। এবার এই রক্তচাপটা আর বায়ু প্রেশার, বায়ু কিন্তু আমাদের প্রেশার দেয়। চারিদিক থেকে আমাদের বায়ু প্রেশার দিচ্ছে। ঠিক আছে? তো আমরা সেটা ফিল করতে পারি না। মানে ওই যে একটা পরীক্ষা ছোটবেলায় পড়েছিলাম না যে একটা বোতলের ভেতর থেকে তুমি যখন আ বা যে হাওয়াটা রয়েছে সেটাকে যদি আমরা বের করে নিই তাহলে সেটা কি হয়ে যায়? চুপসে যায়। তো এটা হচ্ছে তার কারণ ভেতর থেকে আরকি যখনই বায়ুটা বের করে নেওয়া হচ্ছে, চারিদিক থেকে প্রেশার দিয়ে সেটাকে চুপসে দেওয়া হচ্ছে। তো বায়ু সবসময় আমাদের উপর প্রেশার দিচ্ছে চারিদিকে এবং সবচেয়ে বেশি বায়ুর চাপ কিন্তু আমাদের ভূপৃষ্ঠে হয়। কারণ বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি ভূপৃষ্ঠে, তাহলে বায়ুর চাপও কিন্তু আমরা সবচেয়ে বেশি আরকি হয়ে থাকে কোথায়? ভূপৃষ্ঠে। কিন্তু সেটা আমরা অনুভব করতে পারি না। তার কারণ বায়ুর চাপ আমরা সাধারণ অবস্থায় অনুভব করতে পারি না। তার কারণ আমাদের যে ব্লাড প্রেশার সেটা বায়ুর চাপের থেকে সামান্য বেশি হয়।
ঠিক আছে, ব্লাড প্রেশারটা সামান্য বেশি হয়। সেই জন্য আমরা বায়ুর চাপ অনুভব করতে পারি না। কিন্তু যখন তুমি উপরের দিকে যাচ্ছ, ঠিক আছে, যখন তুমি উপরের দিকে যাচ্ছ তখন বায়ুর চাপ কমে যায়। ঠিক আছে, বায়ুর চাপ যখনই কমে যাচ্ছে তোমার ব্লাড প্রেশারটা তুমি কি করতে পারছো, তুমি তখন আর কি মানে খুব বেশি আর কি ফিল করতে পারো, পালসটা ফিল হয়। ওর জন্য দেখবে উপরের দিকে গেলে অনেকে কি হয়, তোমার নাক থেকে রক্ত ঝরতে থাকে। তাহলে নাক থেকে রক্ত ঝরতে থাকে মানেটা কি? বা উপরের দিকে যখন তুমি যাচ্ছ তখন ইনটেন্স যে ব্লাড প্রেশারটা তুমি ফিল করতে পারছো, যেটা তুমি নিচে ফিল করতে পারছো না। কারণ বায়ু প্রেশার আর মানে বায়ুমণ্ডলের যে প্রেশার আর তোমার ব্লাড প্রেশার অলমোস্ট সেম। ওই জন্য আমরা ব্লাড প্রেশারের সাধারণ অবস্থায় যে খুব বেড়ে না গেলে আমরা ফিল করতে পারি না, তেমনি বায়ুর প্রেশার আমরা ফিল করতে পারি না। তো যখন তুমি উপরের দিকে যাচ্ছ তখন যে বায়ুমণ্ডলের যে প্রেশার আছে সেটা কমে যাচ্ছে। যার ফলে কি হচ্ছে, তোমার ব্লাড প্রেশারটা ইনস্টিংক্ট হয়ে পড়ে, খুবই আর কি জোরালো হয়ে পড়ে এবং তার ফলস্বরূপ কি হয়, অনেকে ব্লিডিং শুরু হয়ে যায়। ঠিক আছে? তো এটা মাথায় রাখবে, যত আমরা উপরের দিকে যাব তত কি হতে থাকে, তোমার বায়ুর ঘনত্ব কমতে থাকে এবং তার সাথে, সাথে এই প্রেশারও কমতে থাকে। ঠিক আছে? এবং এটা তোমরা পড়েছিলে ছোটবেলায়, নিশ্চয়ই মনে আছে যে প্রত্যেক কি হচ্ছে আরকি কত আ উপরে গেলে যে এখানে দেখো প্রত্যেক ১ কিমি উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতাও হ্রাস পাচ্ছে। এই যে দেখো এখানে উষ্ণতার কথা বলা আছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। ঠিক আছে? প্রত্যেক ১ কিমি উচ্চতা বৃদ্ধিতে তোমার কত উষ্ণতা হ্রাস পায়? ৬.64 ডিগ্রি সেন্টিগ্রেড। যত তুমি উপরের দিকে যাচ্ছ তত উষ্ণতাও হ্রাস পাচ্ছে। ঠিক আছে? যার ফলে এটাকে বলা হয় নরমাল ল্যাপস রেট। তাই তো? ছোটবেলায় পড়েছিলে। তাই তো? বলো। মনে আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবং ভূপৃষ্ঠে তুমি যদি দেখো সেটা হচ্ছে যে সাধারণ অবস্থায় যে নির্দিষ্ট তোমার বায়ুর চাপ সেটা কত, সেটা তোমরা ছোটবেলায় পড়েছিল ভূপৃষ্ঠে, মনে আছে? ৭৬০ মিলিমিটার পড়েছিলে না ছোটবেলায়? হ্যাঁ স্যার। ভূপৃষ্ঠে বায়ুমণ্ডলের আর কি যে চাপ, মানে আমাদের যে সারফেসে রয়েছে সেখানে ভূপৃষ্ঠে বায়ুমণ্ডলের যে চাপ সেটা হচ্ছে ৬৬০ মিলিমিটার। এটা হচ্ছে এইচজি, মানে পারদ। পারদ আর কি যদি পারদ দিয়ে মাপা হয় তাহলে সেটা হচ্ছে কত? তোমার ৭৬০ মিলিমিটার। ঠিক আছে? তাই তো? এটা আমরা ছোটবেলা থেকে পড়েছি এবং উচ্চতা বাড়ার সাথে, সাথে তোমার উষ্ণতাও কি হয়? হ্রাস পায়। ওকে? এবার আমাকে বলো এই যে বায়ুর যে প্রেশার আমরা পড়লাম, যে চাপ আমরা পড়লাম সেটা হচ্ছে সাধারণ অবস্থায় ভূপৃষ্ঠে সেটা হচ্ছে ৭৬০ মিলিমিটার তোমার পারদের আরকি আ পারদ স্তম্ভের আরকি মাপক অনুসারে। এবার আমাকে বলো এই যে পারদ স্তম্ভ দিয়ে যে মাপা হচ্ছে কোন যন্ত্রের মাধ্যমে মাপা হয়? ব্যারোমিটার। 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 তাই তো? ব্যারোমিটার। ঠিক। তো বায়ুর চাপ যেটা মাপা হয় ছোটবেলা থেকে পড়ে আসছো সেটা হচ্ছে ব্যারোমিটারের সাহায্যে। কোন ব্যারোমিটার বাবা? 14 ব্যারোমিটার। ছোটবেলায় পড়েছিলে। মনে আছে? 14 ব্যারোমিটার পড়েছো না? নামটা মনে করে দেখো। তাহলে বায়ুমণ্ডলের চাপ মাপা হয় 14, 14 ব্যারোমিটার। পুরোটা বলবে। ইংলিশে লিখলে 14, FORTIN। 14 ব্যারোমিটারের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ মাপা হয় এবং তার নির্দিষ্ট একটা মান রয়েছে ভূপৃষ্ঠে, সেটা হচ্ছে কত? ৬৬০ মিলিমিটার পারস্তম্ভীয় আরকি চাপ, মানে অনুসারে, মাপক অনুসারে। ওকে? আর একটা কি? ম্যানোমিটারের সাহায্যে তাহলে কি মাপা হয়? ব্যারোমিটার তো বোঝা গেল চাপ মাপা হয়। তাহলে ম্যানোমিটারের সাহায্যে কি মাপা হয়? স্যার, আবদ্ধ পাত্রে বায়ুর চাপ। হ্যাঁ, বলো। আরেকবার বলো, শুনতে পেলাম না। মানে আবদ্ধ পাত্রে বায়ুর চাপ, মানে ম্যানোমিটার আর স্পিগমোম্যানোমিটার কি একই? না, না, বলছি। ম্যানোমিটারের সাহায্যে যেটা মাপা হয় সেটা হচ্ছে ২ টি আলাদা, আলাদা জায়গার তোমার বায়ুর চাপ। ঠিক আছে? ২ টো পৃথক স্থানে। মানে যখন তুলনামূলকভাবে মাপা হয়। ঠিক আছে? মানে ধরো এই অঞ্চলের বায়ুর চাপ কত, এই অঞ্চলের বায়ু যেটাকে আপেক্ষিকভাবে তুমি যখন মাপছো, তখন সেটা মাপা হয় কিসের সাহায্যে? ম্যানোমিটারের সাহায্যে। কথাটা বোঝাতে পারলাম? ইস ইট ক্লিয়ার? হ্যাঁ, স্যার। হ্যাঁ। তার মানে ২ টি পৃথক আরকি অঞ্চলের বায়ুর আরকি যে চাপ রয়েছে সেটা মাপক আ যে যন্ত্র তার নাম হচ্ছে কি? ম্যানোমিটার। সাধারণত বইতে দুটোতেই দেখবে লেখা থাকে ম্যানোমিটার আর ব্যারোমিটার, দুটোর ক্ষেত্রেই লেখা থাকে দেখবে চাপ মাপা হয়। কিন্তু দুটোর মধ্যে তফাৎ আছে। ঠিক আছে? দুটো পয়েন্ট বা দুটো আরকি অ্যাটমসফিয়ারিক অঞ্চলের মধ্যে বায়ুর আরকি যে চাপের আ যে পার্থক্য সেটা মাপা হয় ম্যানোমিটারের সাহায্যে। ঠিক আছে? এছাড়া আরেকটা এখান থেকে প্রশ্ন দেয়, মাথায় রাখবে, সেটা হচ্ছে হাইগ্রোমিটার। হাইগ্রোমিটারের মাধ্যমে কি মাপা হয়? ঠিক, আর্দ্রতা। 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 তাই তো? বায়ুমণ্ডলে আর্দ্রতা মাপা হয়। তাই তো? সবাই একমত তো? তাহলে ব্যারোমিটারের সাহায্যে বায়ু মানে 14 ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ মাপা হচ্ছে।
ম্যানোমিটারের সাহায্যে কি করা হচ্ছে তোমার, আর স্পিগমোমিটারের সাহায্যে সেটা রক্তের চাপ মাপা হয়, ঠিক আছে, ব্লাড প্রেশার। আর ম্যানোমিটারের সাহায্যে কি করা হচ্ছে, দুটো আর কি দুটো অঞ্চলের মধ্যে যখন তুলনামূলকভাবে বায়ুর চাপ মাপা হয় সেটা করা হয় ম্যানোমিটারের মাধ্যমে, ঠিক আছে। আর হাইগ্রোমিটারের সাহায্যে তোমার কি মাপা হয়, আপেক্ষিক আর্দ্রতা মাপা হয়, ঠিক আছে, আর্দ্রতা মাপা হয়, ঠিক আছে, হাইগ্রোমিটারের সাহায্যে। হাইগ্রোমিটার নাম শুনেছো নিশ্চয়ই, হাইগ্রোমিটার যারা জানো না তারা একটু নোট ডাউন করে নিতে পারো। হাইগ্রোমিটারের সাহায্যে আর্দ্রতা মাপা হয়, ঠিক আছে, বায়ুর আর্দ্রতা। আচ্ছা, বায়ুর যদি বলা হয় গতিবেগ কিসের সাহায্যে মাপা হয়, বায়ুর গতিবেগ, বলো, অ্যানিমোমিটার, তাই তো? সবাই শুনতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ঠিক। তাহলে ম্যানোমিটারের সাথে দুটি অঞ্চলের মধ্যে বায়ুচাপের পার্থক্য নির্ণয়, ঠিক আছে, এটা লিখে রাখবে। আর যেটা আমি বললাম অ্যানিমোমিটার, নাম শুনেছো নিশ্চয়ই, এগুলো সব অ্যানিমো, ঠিক আছে, অ্যানিমোমিটার, অ্যানিমোমিটার। অ্যানিমোমিটারের সাহায্যে কি মাপা হয়, তোমার বায়ুর গতিবেগ। ওকে। আর বায়ুর ডিরেকশন কিসের মাধ্যমে মাপা হয়, বাত পতাকা। পাত পতাকা, ভেরি গুড। বায়ুর ডিরেকশন মানে মানে এটা তো গতিবেগ গেল, বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটারের সাহায্যে, কিন্তু বায়ুর আর কি ডিরেকশন বলতে তোমার দিক দিক নির্ণয় করা হয়, সেটা হচ্ছে বাত পতাকা। ইংলিশে এটাকে বলে ওয়াইন্ড ভ্যান, বাত পতাকা, ঠিক আছে, বায়ুর দিক নির্ণয় করা হয়। ওকে। এইগুলো মোটামুটি বেসিক জিনিস যেগুলো তোমরা জানো, এটাকে জাস্ট একটু চর্চার মধ্যে আমি রাখলাম। ওকে। লেখা হয়েছে মোটামুটি তোমাদের, বলো। হ্যাঁ স্যার। ওকে। স্যার ম্যানোমিটারটা বললেন যে আপেক্ষিক চাপ, তাই? দুটো স্থানের মধ্যে আপেক্ষিক চাপ। দুটো স্থানের মধ্যে যে চাপের যে পার্থক্য, ঠিক হুম। আছে, দুটো আচ্ছা। স্থানের মধ্যে, হ্যাঁ, চাপের যে পার্থক্য, বায়ুমণ্ডলের চাপের যে পার্থক্য সেটাকে নির্ণয় করা হয়। সাধারণ অবস্থা দেখবে বইতে দুটোতেই লেখা থাকে বায়ুর চাপ মাপা, এবার আচ্ছা, এটা একটা, হ্যাঁ, তাই না? তাহলে হ্যাঁ স্বাভাবিকভাবে এটা স্যার। একটা মানে কনফিউশন ক্রিয়েট করতে পারে যে দুটো কি করে হয়। তো বিষয়টা হচ্ছে এইটা। আচ্ছা, এরপর যে জায়গাটা আমাদের পড়তে হবে, এখানে বেসিক্যালি এই জায়গাটা আমি আলোচনা করে নিই। যে এই যে বায়ুমণ্ডল আমরা দেখি, তো বায়ুমণ্ডলকে দুটো ভাগে মূলত ভাগ করা যায়। ঠিক আছে? বায়ুমণ্ডলকে তুমি ওভারঅল যদি দেখো দুটো ভাগে ভাগ করা যায়। দেখো এটাকে একটু তোমরা এইভাবে লিখে নাও। দেখো, উফ! তো ডিস্টার্ব হচ্ছে। একটু লিখতে থাকো। তো বায়ুমণ্ডলকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করছি কিসের উপর ভিত্তি করে? একটা হচ্ছে তোমার রাসায়নিক যে গঠন আছে তার উপর, রাসায়নিক গঠনমূলকভাবে। আরেকটা হচ্ছে উষ্ণতার ভিত্তিতে। ঠিক আছে? তাহলে এইভাবে লেখো, বায়ুমণ্ডল একটু সমস্যা করছে আসলে। বায়ুমণ্ডলকে আমরা দুটো ভাগে ভাগ করছি। কি, কি? এই ধরো বায়ুমণ্ডল, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি। কি, কি? একটা হচ্ছে তোমার কেমিক্যাল স্ট্রাকচার অর্থাৎ রাসায়নিক গঠন, রাসায়নিক গঠন। আরেকটা হচ্ছে উষ্ণতার ভিত্তিতে, উষ্ণতার ভিত্তিতে। ওকে? রাসায়নিক গঠন এবং উষ্ণতার ভিত্তিতে। ঠিক আছে? তো এই যে তোমার আ রাসায়নিক গঠন, রাসায়নিক গঠনটা আবার দুটো ভাগে ভাগ করা যায়। ফার্দার ইট ক্যান বি ডিভাইডেড ইন্টু 2 পার্টস, রাসায়নিক গঠন। এগুলো ছোটবেলায় পড়েছো। একটা হচ্ছে হোমোস্ফিয়ার, আরেকটা হচ্ছে হেটেরোস্ফিয়ার। ঠিক আছে? এটা অনেকেই জানে হোমোস্ফিয়ার স্যার, কিন্তু এটা কিসের গঠন সেটা তারা জানে না। তো রাসায়নিকভাবে যে গঠনটা রয়েছে বায়ুমণ্ডলে সেটার দুটো ভাগ। ঠিক আছে? মানে কেমিক্যাল আরকি যে পার্টটা রয়েছে, কেমিক্যাল স্ট্রাকচার ক্যান বি ডিভাইডেড ইন্টু 2 পার্টস। একটা হচ্ছে হোমোস্ফিয়ার, হোমো, হোমোস্ফিয়ার, আরেকটা হচ্ছে হেটেরোস্ফিয়ার। হোমোস্ফিয়ার আরেকটা হচ্ছে হেটেরোস্ফিয়ার।
ঠিক আছে? এই দুটো ভাগ। হোমোস্ফিয়ার আর হেটেরোস্ফিয়ার। বোঝা গেল? ক্লিয়ার? রাসায়ন ওকে। এবং হেটেরোস্ফিয়ার। হোমোস্ফিয়ার আর হেটেরোস্ফিয়ারের মধ্যে বেসিক তফাৎটা কি? বলতে পারবে? হোমোস্ফিয়ার এর আর কি যে তুমি যদি অবস্থানটা দেখো, এটা মূলত হচ্ছে ভূপৃষ্ঠ থেকে ৯০ কিমি পর্যন্ত। মানে এটার অবস্থানটা লিখে নাও ভূপৃষ্ঠ থেকে ৯০ কিমি পর্যন্ত। ঠিক আছে? এই হোমোস্ফিয়ারে উপস্থিতি দেখা যায়। তাহলে হোমোস্ফিয়ার তার উপস্থিতি হচ্ছে ভূপৃষ্ঠ থেকে ৯০ কিমি পর্যন্ত। এবং এই যে হোমোস্ফিয়ারটা রয়েছে মূলত এখানে কি দেখা যায়? বিভিন্ন যে গ্যাসেস গুলো রয়েছে তার আর কি যে অবস্থান সেগুলো দেখা যায়। এই যে হোমোস্ফিয়ারের মধ্যে মানে এই হোমোস্ফিয়ারের মধ্যে ৯০ কিমি পর্যন্ত এই হোমোস্ফিয়ারের উপস্থিতি থাকে এবং মেইনলি যে বিভিন্ন গ্যাসগুলো থাকে যেমন ধরো নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেন সবচেয়ে বেশি আনুপাতিক হারে পাওয়া যায় প্রায় 78% জানো। এরপর অক্সিজেন, ঠিক আছে? এখন বেড়েছে 21% অ্যারাউন্ড। ঠিক আছে? আর্গন পয়েন্ট মানে এটাকে এইভাবে লেখো 93%, 0.93% আর্গন। ঠিক আছে? এগুলো সব হচ্ছে তোমার এই হোমোস্ফিয়ারে দেখা যায় আপ টু 90 কিমি পর্যন্ত। ঠিক আছে? কার্বন ডাই অক্সাইড, এর পরিমাণটা দেয় পরীক্ষায়। দ্যাট ইজ 0.33%। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে? তাহলে এই টাইপের যে গ্যাসীয় আর কি যে উপাদানগুলো রয়েছে নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, ঠিক আছে? কার্বন ডাই অক্সাইড এই টাইপের যে গ্যাসগুলো রয়েছে এগুলো হোমোস্ফিয়ারের অন্তর্গত। ঠিক আছে? মূলত গ্যাস এবং গ্যাসের বিভিন্ন স্যার আর্গনটা 0.93 তো? হ্যাঁ, আচ্ছা, 0.93% ভেরি ইম্পোর্টেন্ট এটা আচ্ছা। দেয়। হুম। ঠিক আছে? ওকে এছাড়া কি থাকে? এছাড়া জলীয় বাষ্প থাকে। ঠিক আছে? ডাস্ট পার্টিকেল যেটাকে বলে ওই ধূলিকণা এইসব থাকে। ঠিক আছে? সালফার, নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাই অক্সাইড এগুলো থাকে। ঠিক আছে? এছাড়া লিখতে পারো জলীয় বাষ্প থাকে, জলীয় বাষ্প। ঠিক আছে? ধূলিকণা এইগুলো থাকে। নেক্সট হচ্ছে হেটেরোস্ফিয়ার। ধরো ৯০ কিমি তার মানে এর অবস্থান কত? ৯০ কিমি থেকে শুরু হচ্ছে। তাহলে ৯০ কিমি থেকে প্রায় ১০,০০০ মানে একদম যে মহাকাশের শেষ পর্যায়ে যেটাকে বলি আমরা বায়ুমণ্ডলের শেষ পর্যায়ে সেই অবধি। মানে ৯০ কিমি থেকে ১০,০০০ কিলোমিটার। তার মানে তোমাকে যদি বলে বায়ুমণ্ডলের উপস্থিতি কত? মনে করা হয় এটা প্রায় ১০,০০০ আর কি কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে? যেটা তোমার হেটেরোস্ফিয়ার শুরু হচ্ছে ৯০ থেকে আর কি ১০,০০০ কিলোমিটার পর্যন্ত। ঠিক আছে? এবার এই যখনই তুমি ৯০ কিলোমিটার মানে হোমোস্ফিয়ার থেকে হেটেরোস্ফিয়ার এ যাচ্ছ, হোমো মানে কি? হোমো মানে হচ্ছে একই রকম। মানে এই যে গ্যাসেস গুলো রয়েছে এগুলো একই সাথে এরা অবস্থান করছে এবং যদিও মানে তুমি যদি বলো যে প্রত্যেকটা গ্যাসের তো স্যার আলাদা বৈশিষ্ট্য রয়েছে। সেটা হতেই পারে। কিন্তু এরা এমন একটা মন্ডলে অবস্থান করছে, হোমোস্ফিয়ার মানে হচ্ছে এরা এমন একটা আরকি সমমন্ডলে এরা অবস্থান করছে, এমন একটা জায়গায় অবস্থান করছে এবং প্রত্যেকটা গ্যাসে তারা মানে আলাদা গ্যা কে চরিত্র নিয়ে হলেও তারা প্রায় একই জায়গায় একই অঞ্চলে স্থানে তারা অবস্থান করছে। যেমন আমাদের বায়ুমণ্ডল যেটাতে আমরা দাঁড়িয়ে আছি। তো এখানে নাইট্রোজেনও রয়েছে, অক্সিজেনও রয়েছে মানে সব ধরনের আরকি গ্যাসেস একসাথে অবস্থান করছে। এইজন্য এটাকে হোমোস্ফিয়ার বলে। হোমো কথাটার মানে হচ্ছে একই রকম ভাবে যেগুলো অবস্থান করে। একই মানে মন্ডলে বা একই জায়গায় অবস্থান করে, একই রকম নেচার অনেকটা থাকে তাদেরকে হোমোস্ফিয়ার বলে। হেটেরো মানে পুরোপুরি আলাদা। ঠিক আছে? হেটেরো মানে যখন আরকি আলাদা আরকি স্তরে বিভক্ত। ঠিক আছে? আলাদা স্তরে যখন বিভাজিত হয়ে আরকি গ্যাসগুলো অবস্থান করে তখন তাকে বলা হচ্ছে হেটেরোস্ফিয়ার। এবার এই যে হেটেরোস্ফিয়ার যখনই পড়ছো তখন হেটেরোস্ফিয়ারে সবচেয়ে উপরে মানে ৯০ কিমি যা তার উপরে যখনই যাচ্ছে তার উপরে সবচেয়ে উপরে থাকছে হচ্ছে কি নাইট্রোজনীয় স্তর। ঠিক আছে? তাহলে কি বলছে আণবিক নাইট্রোজনীয় স্তর। আণবিক নাইট্রোজেন স্তর। এটার অবস্থানটা কত? এটা হচ্ছে ৯০ থেকে প্রায় ২০০ কিমি। তাহলে হেটেরোস্ফিয়ারে এগুলো পরীক্ষায় দেয়, এটাই বেশি দেয়। হেটেরোস্ফিয়ারে যখন তুমি একদম উপরের দিকে যাচ্ছ তখন কি রয়েছে? তোমার আণবিক নাইট্রোজনীয় স্তর রয়েছে। ঠিক আছে? তারপর কি রয়েছে? অক্সিজেনের স্তর। ঠিক আছে?
পারমাণবিক অক্সিজেনের স্তর। দেখো এইগুলো কিন্তু কি, এগুলো অ্যাটমিক, তারপর তোমার মলিকুলার স্টেটে রয়েছে, এরা কিন্তু গ্যাসে রয়েছে, মানে এখানে মলিকিউল এবং অ্যাটমিক এই আর কি পর্যায়ে রয়েছে, আলাদা আলাদা পর্যায়ে, মানে একদম 90 থেকে তুমি যখন উপরে যাচ্ছ তুমি নাইট্রোজেনের স্তর পাচ্ছ 200 কিমি পর্যন্ত, ঠিক আছে। ওখানে মলিকুলার নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি, ঘনত্ব বেশি স্বাভাবিকভাবে, ঠিক আছে। তারপর তুমি পাচ্ছ কি পারমাণবিক নাইট্রোজেনীয় স্তর পাচ্ছ, এই অক্সিজেনের স্তর পাচ্ছ, সেটা হচ্ছে প্রায় 200 থেকে 1000, 200 কিমি থেকে প্রায় 1100 কিমি পর্যন্ত। এটা কি তোমার, এটা হচ্ছে পরপর এটা করতে দেয় অনেক সময়, একদম উপর থেকে নিচে অব্দি কি আছে হেটেরোস্ফিয়ারে। তাহলে হেটেরোস্ফিয়ারে একদম উপরে রয়েছে তোমার আণবিক নাইট্রোজেনীয় স্তর, তারপরে রয়েছে পারমাণবিক অক্সিজেনের স্তর, তারপরে রয়েছে হিলিয়ামের স্তর, তারপর 3 নম্বর হচ্ছে হিলিয়াম, ঠিক আছে, হিলিয়ামের স্তর, যেটা হচ্ছে প্রায় 1100 থেকে শুরু করে এটা প্রায় 3500 কিমি পর্যন্ত। আর একদম সবার উপরে, মানে হেটেরোস্ফিয়ারের সবার উপরে থাকে তোমার কিসের স্তর, দ্যাট ইজ কল হাইড্রোজেনের স্তর। হাইড্রোজেন, হাইড্রোজেনের স্তর, হিলিয়াম স্তর, হাইড্রোজেনের স্তর, যেটা প্রায় শেষ পর্যায়ে যাবে, মানে 3.5 থেকে 10,000, 3.5 থেকে ধরে নেওয়া হয় 10,000। তাহলে এই স্যার হচ্ছে ওপরে দুটো কি বললেন স্যার? একটু দেরিতে জয়েন করলাম। হ্যাঁ বলো, আইবা বলো। ওই হেটারোস্ফিয়ারে কি আছে? প্রথমটা অক্সিজেনের স্তর। না, হেটেরোস্ফিয়ারে প্রথমে হচ্ছে আণবিক নাইট্রোজেনের স্তর, আণবিক নাইট্রোজেনের স্তর, সেটা হচ্ছে 90 থেকে 200 কিমি, ঠিক আছে। তারপর আরেকটু উপরে যাবে, আরেকটু উপরে 2 নম্বরে আমি লিখলাম পারমাণবিক অক্সিজেনের স্তর, পারমাণবিক অক্সিজেনের স্তর 200 থেকে 1100 কিমি। তুমি আরেকটু উপরে গেলে সেখানে কি পাবে, হিলিয়াম স্তর, হিলিয়ামের, তাহলে হিলিয়ামের স্তর হবে, হিলিয়ামের স্তর, তো সেটা হচ্ছে 1100 থেকে 3500 কিমি। আর একদম সর্বশেষ, মানে তুমি যদি হেটেরোস্ফিয়ারের সবচেয়ে উপরের দিকে যাও, তাহলে সেখানে তুমি কি পাবে, হাইড্রোজেনের স্তর, মানে শেষ পর্যায়ে 3500 থেকে 10,000 কিমি অব্দি এর বিস্তৃতি। বোঝা গেল? তার মানে হেটেরোস্ফিয়ারে তোমার পরপর যে এই ভাগগুলো রয়েছে সেটাকে কিন্তু তোমাকে পড়তে হবে। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে বলো? হ্যাঁ স্যার। তাহলে রাসায়নিক গঠনের কতগুলো ভাগ রয়েছে দেখো। এই যে মানে জায়গাটা আমি তোমাদের লিখিয়ে দিলাম, এটা কিন্তু সুস্পষ্টভাবে কোনো বইতে সে অর্থে থাকে না, ঠিক আছে। তো সেটাকে ভালো করে নোট ডাউন করে নেবে। বায়ুমণ্ডলের দুটো ভাগ, রাসায়নিক আর কি গঠনের ভিত্তিতে এবং উষ্ণতার ভিত্তিতে, এবং রাসায়নিক গঠন দুটো ভাগ, হোমোস্ফিয়ার এবং হেটেরোস্ফিয়ার। হোমোস্ফিয়ার 90 কিমি পর্যন্ত এবং যত গ্যাসীয় যে গ্যাসগুলো রয়েছে তার অবস্থান দেখা যায়, ঠিক আছে। এবং তারপর হচ্ছে হেটেরোস্ফিয়ার, তার ভাগগুলো। এরপর দেখো, এই যে তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো যে স্যার ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ছোটবেলা থেকে পড়ে আসছো। আমি প্রথমেই বললাম এতদিন হয়তো যেভাবে পড়েছো একটু জায়গাটা আমি ক্লিয়ার করবো। এতদিন যে তোমরা পড়েছো যে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এটা কিসের ভিত্তিতে ভাগ? এটা হচ্ছে উষ্ণতার ভিত্তিতে। এই যে এখানে প্রথমেই বললাম উষ্ণতার ভিত্তিতে, তাহলে এবার আমি যাচ্ছি উষ্ণতার ভিত্তিতে। তার মানে এই যে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এগুলো যে পড়ো, এগুলো মূলত হচ্ছে উষ্ণতার ভিত্তিতে ভাগ। তার মানে এবার আমরা এটাকে ভাগ করবো। বোঝা গেছে বলো? উষ্ণতার ভিত্তিতে একদম উপরে কি রয়েছে, ট্রপোস্ফিয়ার, তাই তো? সবাই একমত তো? বলো। হ্যাঁ স্যার। নিচে একটু একটু সরল ভাবে লেখার চেষ্টা করছি, ঠিক আছে, ফাঁকা জায়গায়। তাহলে উষ্ণতার ভিত্তিতে, গুলিয়ে ফেলো না কিন্তু। এরপর আমরা উষ্ণতার ভিত্তিতে আলোচনা করছি, উষ্ণতার ভিত্তিতে। তাহলে উষ্ণতার ভিত্তিতে আমরা ওইদিকে রাসায়নিক ভাবে করে নিচ্ছি। উষ্ণতার ভিত্তিতে প্রথমেই কি আসবে, ট্রপোস্ফিয়ার, তাই তো? ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার একদম নিচের যে স্তর, উষ্ণতার ভিত্তিতে, ঠিক আছে। ট্রপোস্ফিয়ারের এর আর কি যে তোমার মানে উচ্চতা, সেটা প্রায় হচ্ছে তোমার 18 কিমি পর্যন্ত, 18 কিমি পর্যন্ত পর্যন্ত, ঠিক আছে। ভূপৃষ্ঠ থেকে প্রায় 18 কিমি পর্যন্ত এই ট্রপোস্ফিয়ারের অবস্থান দেখা যায়। এটা আবার ভ্যারি করে বিভিন্ন অঞ্চলে, ঠিক আছে, এটা ভ্যারি করে। যেমন তুমি যদি নিরক্ষীয় অঞ্চলে যাও, সেখানে তুমি এই ট্রপোস্ফিয়ারের যে অবস্থানটা, এটা 16 থেকে 18 কিমি পর্যন্ত নিরক্ষীয় অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে।
নিরক্ষীয় অঞ্চলে এই যে টোপোস্ফিয়ার যেটা বললাম সবচেয়ে নিচে উষ্ণতার ভিত্তিতে যে ভাগ, যেটা আমরা পরীক্ষায় পড়ি বেশি, সেটা হচ্ছে টোপোস্ফিয়ার। সেটা মূলত এর অনেক এভারেজ যদি উচ্চতা দেখো সেটা হচ্ছে 18 কিমি পর্যন্ত বিস্তৃত থাকে। কিন্তু নিরক্ষীয় অঞ্চলে এর অবস্থান থেকে 18 থেকে 16 থেকে 18 কিমি। আর যদি তুমি এমনি ওই আমাদের পোল যেটা রয়েছে অর্থাৎ মেরু অঞ্চল যদি দেখো, তাহলে মেরু অঞ্চলে কিন্তু এই টোপোস্ফিয়ারের উচ্চতাটা অনেকটাই কম থাকে, সেটা হচ্ছে 8 থেকে 10 কিমি। 8 থেকে 10 কিমি, এটা হচ্ছে মেরু অঞ্চল। ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। এই হচ্ছে ট্রপোস্ফিয়ার। এরপরে কি আসছে? এরপর আসছে তো স্ট্র্যাটোস্ফিয়ার, তাই তো? স্ট্র্যাটো, স্ট্র্যাটো কিন্তু সজফলা আকার, স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটো, স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে? স্ট্র্যাটোস্ফিয়ার। ছোটবেলা থেকে পড়ে আসছো স্ট্র্যাটোস্ফিয়ার, নিশ্চয়ই শুনেছ। এর আর কি পরিধি কত? তোমার 18 থেকে 50 কিমি। স্ট্র্যাটোস্ফিয়ার। ওকে? তারপর হচ্ছে তোমার কি? তারপর হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। এর ব্যাপ্তি মূলত হচ্ছে তোমার 50 থেকে ওই 80-85, এটাকে 90 ধরে নেওয়া যায়। মেসোস্ফিয়ার তোমার ওই 50 থেকে প্রায় 90 কিমি পর্যন্ত। প্রায় পুরোটা 90 আসে না, যাই হোক 90 কিমি অব্দি ধরে নেওয়া যায়। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে কি তোমার, এই যে একটু আগে আমরা পড়লাম দেখো এই ৩ টে মিলিয়ে এটা হচ্ছে তোমার কি হোমোস্ফিয়ার। এই একটু আগে পড়লাম না হোমোস্ফিয়ার, দেখো পাশে লিখেছো হোমোস্ফিয়ার। হোমোস্ফিয়ার, হোমোস্ফিয়ারের তোমার যে ব্যাপ্তিটা ছিল সেটা ছিল কত? 90 কিমি পর্যন্ত। তাহলে এই যে প্রথম উষ্ণতার ভিত্তিতে যখন আমি পড়ছি, উষ্ণতার ভিত্তিতে ৩ টে বললাম, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার। এই ৩ টে হচ্ছে রাসায়নিকভাবে হোমোস্ফিয়ারের অন্তর্গত। এবং তারপরের যে আর কি অংশগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমার কিসের অন্তর্গত? সেগুলো হচ্ছে হেটেরোস্ফিয়ারের অন্তর্গত। বোঝাতে পারলাম জিনিসটা? বলো। এরপর শুরু হচ্ছে মেসোস্ফিয়ারে কি? মেসোস্ফিয়ারের পর হচ্ছে থার্মোস্ফিয়ার। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। থার্মোস্ফিয়ার। ঠিক আছে? থার্মোস্ফিয়ার। এরপরে আসছে তোমার থার্মোস্ফিয়ার। এবার এই থার্মোস্ফিয়ারটা দুটো অংশে বিভক্ত। এটা অনেকে গুলিয়ে ফেলে। দেখো থার্মোস্ফিয়ার যদি তুমি দেখো প্রায় 90 কিমি থেকে শুরু হচ্ছে। প্রায় 90 কিমি থেকে শুরু করে এটা 750 কিমি পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে? 90 থার্মোস্ফিয়ার হচ্ছে 90 কিমি থেকে 750 কিমি পর্যন্ত বিস্তৃত। এই থার্মোস্ফিয়ারের দুটো ভাগ। মানে তুমি যদি দেখো থার্মোস্ফিয়ারের মধ্যে A আর B করতে পারো। তো থার্মোস্ফিয়ারের দুটো ভাগ। থার্মোস্ফিয়ারের ১ম এ উপরের যে অংশটা সেটাকে বলা হয় আয়নোস্ফিয়ার। এটা অনেকেই গুলিয়ে ফেলে। আয়নোস্ফিয়ার। তাহলে থার্মোস্ফিয়ারের একদম উপরের যে অংশটা, থার্মোস্ফিয়ার হচ্ছে 90 থেকে 750 কিমি পর্যন্ত বিস্তৃত। থার্মোস্ফিয়ারের একদম উপরের যে পর্যায়টা রয়েছে সেটার নাম হচ্ছে তোমার কি? দ্যাট ইজ আয়নোস্ফিয়ার। এবং এটা হচ্ছে তোমার 90 কিমি থেকে প্রায় 500 কিমি পর্যন্ত। আয়নোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারটা পুরোটা হচ্ছে 90 থেকে 750 কিমি বিস্তৃত। এর ১ম আর কি থার্মোস্ফিয়ারের সবচেয়ে উপরের অংশ যেটা সেটাকে বলা হয় আয়নোস্ফিয়ার। ঠিক আছে? এর অংশটা হচ্ছে এইটা 90 থেকে 500 কিমি পর্যন্ত। এবং এরপর আসছে কি? এরপরে তোমার আসছে আয়নোস্ফিয়ারের পরে আসছে তোমার এক্সোস্ফিয়ার। এটা কিন্তু থার্মোস্ফিয়ারের অংশ। এক্সোস্ফিয়ার। এক্সো, এ কয় শয়, এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার এবং সেটা তাহলে কত হবে? ৫০০ থেকে ৭৫০। এই ভাগগুলোই কিন্তু গুলিয়ে ফেলে স্টুডেন্টরা। ঠিক আছে? তাহলে মেসোস্ফিয়ার অব্দি হচ্ছে তোমার হোমোস্ফিয়ার, তারপর থার্মোস্ফিয়ার, থার্মোস্ফিয়ারের দুটো ভাগ আয়নোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। আর লাস্টে একদম রয়েছে সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। সবার লাস্ট যে পর্যায় সেটার নাম হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার। ঠিক আছে? ৭৫০ থেকে শুরু করে এটা প্রায় ১০০০, ওই ১০,০০০ বললাম, সবচেয়ে বেশি ১০,০০০ কিমি পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে? ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে এই যে থার্মোস্ফিয়ার থেকে শুরু হলো আর এই যে ম্যাগনেটোস্ফিয়ার পর্যন্ত যে গেল এটা হচ্ছে হেটেরোস্ফিয়ার। এটা হচ্ছে হেটেরোস্ফিয়ারের অংশ। রাসায়নিকভাবে দেখতে গেলে এটা হেটেরোস্ফিয়ার।
এই হচ্ছে পুরো ভাগ। ঠিক আছে? বোঝা গেছে সবার? লিখেছো সবাই? বলো, হ্যাঁ স্যার। বলো। কোথায় আটকেছে বলো? কার কি আটকেছে বলো বাবু? কোন জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় বলো। একটু হেজমেজে ভাবে হয়েছে বলো, আমাকে বলো, আমি ডিক্টেট করে দিচ্ছি। কোন সমস্যা নেই। যারা একটু বুঝতে অসুবিধা হয়, কোন লজ্জাবোধ করবে না। জিনিসটা পুরো ক্লিয়ার হওয়া দরকার কিন্তু। ঠিক আছে? তোমাকে যদি কখনো প্রশ্ন দেয় যে আয়নোস্ফিয়ার কোন বিভাগের অংশ? তুমি যদি এটা না জানো তাহলে কিন্তু পারবে না। আয়নোস্ফিয়ার ইস এ পার্ট অফ থার্মোস্ফিয়ার। ঠিক আছে? এবং এর ২য় মানে থার্মোস্ফিয়ার তোমাকে দিল থার্মোস্ফিয়ারের নিচের অংশের নাম কি? তো তুমি ভাববে থার্মোস্ফিয়ারের নিচে তাহলে হয়তো ম্যাগনেটোস্ফিয়ার। না। থার্মোস্ফিয়ারের নিচের অংশ বা উপরের অংশ বললে আয়নোস্ফিয়ার, থার্মোস্ফিয়ারের নিচের অংশ বললে এক্সোস্ফিয়ার। অনেক বইতে এই এক্সোস্ফিয়ারটাকেই শেষ অংশ বলে চালিয়ে দেয়। তো এটা খুব বিভ্রান্তিমূলক যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এটাকে লেখা হয়। দেখবে অনেক বইতে বলে দিয়েছে ওই বায়ুমণ্ডলের শেষ যে স্ফিয়ার সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার। কিন্তু এটা তোমাকে মাথায় রাখতে হবে। আমরা সবসময় পড়েছি যে আর্থ যেটা রয়েছে পৃথিবী একটা চুম্বকের মতো। তাই না? আমরা পড়েছি না পৃথিবীর সব বস্তুকে কি করে নিজের কেন্দ্রের দিকে টানে। ঠিক আছে? অভিকর্ষ যে শক্তি যেটাকে বলে। তো আ এই যে এটা সম্ভব হয় তার কারণ পৃথিবী একটা এই যে ম্যাগনেটোস্ফিয়ার ম্যাগনেট, ঠিক আছে? বাইরের দিকটা হচ্ছে তোমার ম্যাগনেটোস্ফিয়ার এর জন্য বলে টানে। ঠিক আছে? যেটাকে আমরা অভিকর্ষ। মহাকর্ষীয় বল আর অভিকর্ষজ বলের মধ্যে কিন্তু তফাৎ আছে। ঠিক আছে? ধরো দুটো জিনিস রয়েছে, এই পাশাপাশি দুটো জিনিস রয়েছে। এরা যখন একে অপরকে কি করছে? একে অপরের দিকে আকর্ষণ করছে। এটাকে বলে অভিকর্ষজ বল। আর পৃথিবী যখন কোন বস্তুকে নিচের কেন্দ্রের দিকে টানে, ধরো এই কেন্দ্র, পৃথিবী যখন নিজের কেন্দ্রের দিকে যখন টানছে সেটাকে বলে মহাকর্ষীয় বল। দুটো কিন্তু আলাদা। ঠিক আছে? অভিকর্ষ বল একে অপরকে যখন পরস্পরের দিকে আরকি টানছে সেটাকে বলে অভিকর্ষজ বল। তো এই যে পৃথিবী আমরা পড়েছিলাম ছোটবেলায় যে একটা অভিকর্ষজ বল পৃথিবী রয়েছে। সবকিছুকে নিজের কেন্দ্রের দিকে টানে বা মহাকর্ষীয় বলও বলতে পারো। তো এটা সম্ভব হয় তার কারণ হচ্ছে কি তোমার এই ম্যাগনেটোস্ফিয়ার এর জন্য। ঠিক আছে? তো ম্যাগনেটোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সবচেয়ে বহিরতম বা সবচেয়ে বাহ্যিক অংশ এবং এটা কিন্তু হেটেরোস্ফিয়ার এর অন্তর্গত। ওকে? বোঝা গেছে? বলো, স্যার, বলো। স্যার বলছি যে মানে অনেক বইয়েতেই দেখেছি স্যার ম্যাগনেটোস্ফিয়ারটাকে আগে দেয়, দিয়ে এক্সোস্ফিয়ারটাকে একদম বাইরে দেয়। মানে এক্সোস্ফিয়ার মানে আমি শেষ। তো তোমাকে বললাম বাবা ওই অনেক ক্ষেত্রে এটা একটু কনফিউজিং। আমি দেখো তোমাকে বলে নিলাম। তো এই যে লাস্ট মানে এই যে এই ব্যাখ্যাটাও তো আমি দিলাম যে পৃথিবী কি একটা ম্যাগনেটের মতো, তাই না? তাহলে ম্যাগনেটোস্ফিয়ারটা তো শেষের দিকে হওয়া উচিত। এটা আচ্ছা। বিভ্রান্তিমূলক। দেখো আমি ১ম এই বলে নিলাম যে অনেক বইতে এটাকে ভুল ব্যাখ্যা দেওয়া হয় বা অতটা সিরিয়াসলি বলা হয় না। তো তোমাকে এটা তো মাথায় রাখতে হবে। যে পৃথিবী যখন ম্যাগনেটের মতো তবেই তো পৃথিবীর দেখবে মাঝে, মাঝে কি হয়? কোন একটা উল্কা ধরো পৃথিবীর দিকে ধেয়ে আসে। ধেয়ে আসে কারণ হ্যাঁ। পৃথিবী টানছে তাই না? চুম্বকের মতো আ করছে মানে আ চুম্বকের মতো কাজ করছে পৃথিবী। তো ম্যাগনেটোস্ফিয়ার হচ্ছে ওইজন্যই বললাম মানে এক্সোস্ফিয়ারটা হচ্ছে তোমার তাহলে কার বহির অংশ শেষ অংশ কার হবে? সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার। আমি তো ১ম এই বললাম যে এইভাবে ব্যাখ্যাটা তুমি কোথাও পাবে না। এত ডিটেইলিং এ কিছু আছে কোথাও? না স্যার, একটা গ্লসই লিখে দেয় যে ম্যাগনেটকে আগে বলছি করে বাবু। দিয়ে এক্সোকে হ্যাঁ। বাইরে করে দেয়। ওটা দিয়ে একটা জাস্ট এক্সোস এইভাবে লিখে দিল। এই যে হ্যাঁ, তোমার হ্যাঁ। এতদিন যে তোমরা পড়েছো, আমি এটা দেখেছি স্টুডেন্টদের মধ্যে যে এই যে থার্মোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার সে বলছে। আমি বলছি এটা কিসের বিভাগ? মানে এই থার্মোস্ফিয়ারটা যে করা হচ্ছে বা ট্রপোস্ফিয়ারটা যে করাটা এটা কিসের ভিত্তিতে ভাগটা করা হচ্ছে? বলতে পারছে না। এই জিনিসটা দেখো তোমাকে আমি ওর জন্য লিখিয়ে দিলাম। এটা হচ্ছে উষ্ণতার আরকি ভিত্তিতে। উষ্ণতার ভিত্তিতে এর ভাগগুলো। ঠিক আছে? তো এটাকে ওর জন্য সুন্দরভাবে চেষ্টা করুন তোমাদের সামনে তুলে ধরার। এবার এই জায়গাগুলো দেখো তোমরা ছোটবেলা থেকে পড়ে এসছো। এগুলোকে জাস্ট আমি একটু আলোচনা করে দিচ্ছি। উষ্ণতার ভিত্তিতে যে ভাগগুলো আছে মূলত এগুলোই পরীক্ষায় দেয়। আর বাকি ওই যে যেটা বললাম হেটেরোস্ফিয়ার এর যে ৪ টে আরকি যে মন্ডল এক প্রকার দেখলে তুমি। ১ম এই ছিল নাইট্রোজেনের স্তর। তো ওইটাকে পরপর সিরিয়ালিটি মাথায় রাখবে ওগুলো পরীক্ষায় দেয়। তো একদম বায়ুমণ্ডলের নিচের যে স্তর যেটা রয়েছে উষ্ণতার ভিত্তিতে ভাগ করা হয়েছে তার নাম হচ্ছে ট্রোপোস্ফিয়ার। এবার দেখো এখান থেকে লেখাই রয়েছে গ্রিক শব্দ ট্রোপোস মানে টার্বুলেন্স। টার্বুলেন্স মানে হচ্ছে অস্থির। মানে সবচেয়ে নিচের যে মানে এই যদি আমাদের বায়ুমণ্ডল হয়, এই যদি আমাদের ভূপৃষ্ঠ হয়, মানে পৃথিবী হয়, এটা তো ধরো ভূপৃষ্ঠ। তাহলে ভূপৃষ্ঠের সবচেয়ে কাছের বায়ুমণ্ডলের যে স্তর, এটা ধরো বায়ুমণ্ডল চারিদিক দিয়ে ঘিরে রেখেছে। কথার কথা বলছি। তাহলে এই যে কাছের সবচেয়ে নিচের যে স্তর সেটাকে বলে ট্রোপোস্ফিয়ার। আর ট্রোপোস কথাটার মানে হচ্ছে টার্বুলেন্স। এই নিচের স্তরটা হচ্ছে সবচেয়ে অস্থির। এবার এই স্তরে অস্থির থাকার কারণ এখানে কি ধরনের সব ধরনের গ্যাসের অবস্থান রয়েছে এবং সব ধরনের গ্যাসের অবস্থান থাকার জন্য কি হচ্ছে এই যে স্তরটা এখানে কিন্তু আর গ্যাসের পরিমাণও বেশি থাকে এবং আমি একটু আগেই বললাম যে এর ফলে কি হয় চাপও বেশি থাকে। তো এই স্তরটা হচ্ছে ট্রোপোস কথাটার মানে হচ্ছে টার্বুলেন্স অর্থাৎ অস্থির এবং মিক্সিং। এটা বললাম মিক্সিং মানে সব ধরনের গ্যাসের তোমার আরকি আ বলতে পারো এক প্রকার মিশ্রণ। ঠিক আছে? স্ফিয়ার মানে রিজিয়ন।
তো এখান থেকেই আর কি হয়েছে ট্রপোস্ফিয়ার নামটা হয়েছে। এবং এখানে যেটা আমি বললাম প্রত্যেক উচ্চতা 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে কি হয়, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। প্রত্যেক 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে 6.4 আর কি ডিগ্রি সেন্টিগ্রেড তাপ উষ্ণতা হ্রাস পায়, এবং এটাকে নর্মাল ল্যাপস বলে। ঠিক আছে, নর্মাল ল্যাপস রেট বলে। যত তুমি উপরের দিকে যাবে ভূপৃষ্ঠ থেকে তত কি হতে থাকবে, উষ্ণতা হ্রাস পেতে থাকবে। ঠিক আছে, সেটা কত, সেটা হচ্ছে প্রত্যেক 1 কিমি উচ্চতা গেলে 6.4 ডিগ্রি সি উষ্ণতা হ্রাস পেতে থাকে। ঠিক আছে, এবং এই যে তোমার উপাদান যেটা রয়েছে ঘনমণ্ডল, এটা দেখো সবচেয়ে ঘনমণ্ডল, সবচেয়ে বেশি, যেটা আগেই বললাম সবচেয়ে বেশি প্রেসার থাকে। গ্যাসীয় উপাদান সবচেয়ে বেশি, গ্যাসীয় উপাদান প্রায় 75% ট্রপোস্ফিয়ারে রয়েছে, এবং জলীয় বাষ্প রয়েছে তোমার অনেকটাই বেশি। ঠিক আছে, জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি বলে এই অঞ্চলকে কি বলা হয়, ঘনমণ্ডল বলা হয়। ঠিক আছে, এবং এখানেই আমরা কি দেখতে পারি, বিভিন্ন ঝড় ঝঞ্ঝা কুয়াশা এর সর্বাধিক আর কি ধরে অবস্থান এখানে হয় বলে একে ক্ষুব্ধ মণ্ডলও বলে। এই যে ঝড় থেকে শুরু করে বৃষ্টি সব কি হয় এই ট্রপোস্ফিয়ারে হয়, এই জন্য এটাকে কি বলা হয়, ক্ষুব্ধ মণ্ডল বলে। এটা পরীক্ষায় দেয় যে ট্রপোস্ফিয়ারকে কি বলা হয়, এর অপর নাম হচ্ছে ক্ষুব্ধ মণ্ডল, কারণ যত আর কি ঝড় বৃষ্টি এগুলো রয়েছে সব এই অঞ্চলে হয়। এবং যেটা তোমাদের একটু আগেই আমি জানালাম যে এই যে অবস্থানটা, এটা নিরক্ষীয় অঞ্চলে প্রায় 16 থেকে 18 কিমি এবং মেরু অঞ্চলে প্রায় 8 থেকে 10 কিমি। মানে ট্রপোস্ফিয়ারের যে উচ্চতা সেটা কিন্তু একরকম নয়, নিরক্ষীয় অঞ্চলে এর উচ্চতাটা একটু বেশি। ঠিক আছে, এবং মেরু অঞ্চলে কিন্তু অনেকটাই কম। ঠিক আছে, এইবার কি হচ্ছে, ট্রপোস্ফিয়ারে তুমি যত উপরের দিকে যাচ্ছে ন্যাচারালি কি হচ্ছে, উষ্ণতা কমছে। ঠিক আছে, তাহলে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বাংশে নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতার কথা বলা হচ্ছে, নিরক্ষীয় অঞ্চলে সর্বাধিক ট্রপোস্ফিয়ারে কত উষ্ণতা থাকে এবং মধ্য অক্ষাংশ যেটা রয়েছে ট্রপোস্ফিয়ারে সেখানে কত থাকে, এটা জাস্ট মাথায় রাখবে। এইবার কি হচ্ছে, ট্রপোস্ফিয়ার ধরো, আমি একটা মজার কথা বলছি, এই ধরো আর্থ, এই প্রথমে যে লেয়ারটা সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, তারপর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, এইবার আমরা কি জানি, আমরা জানি যে ট্রপোস্ফিয়ারে কি হয়, ট্রপোস্ফিয়ারে সবচেয়ে যত উপরে যাচ্ছে তত কি হচ্ছে, তোমার উষ্ণতা বৃদ্ধি হচ্ছে। এইবার ট্রপোস্ফিয়ার থেকে যখন তুমি স্ট্র্যাটোস্ফিয়ারে যাচ্ছ তার মাঝখানে একটা জায়গা থাকে যেটাকে বলে ট্রোপোপজ। তাহলে ট্রোপোপজটা কি, ট্রোপোপজ হচ্ছে ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার যেখানে শুরু হচ্ছে, ধরো এইটা স্ট্র্যাটোস্ফিয়ার আর ট্রপোস্ফিয়ার এর মাঝখানে এই জায়গাটা, এই জায়গাটা ধরো 3 থেকে 5 কিমি, এই ছোট্ট জায়গাটা 3 থেকে 5 কিমি। ঠিক আছে, 3 থেকে 5 কিমি এই যে জায়গাটা রয়েছে এটাকে বলা হয় কি, ট্রোপোপজ। তার কারণ এই অংশে কিন্তু কি হয়, উষ্ণতা প্রায় হ্রাস বৃদ্ধি ঘটে না, অর্থাৎ এখানে উষ্ণতাটা কিন্তু ফিক্স থাকে, এই জন্য এটাকে ট্রোপোপজ বলা হয়। আর এটা তোমার মাথায় রাখতে হবে, ট্রোপোস্ফিয়ারে যত তুমি উপরের দিকে যাচ্ছ উষ্ণতা হ্রাস পাচ্ছে, কিন্তু 3 থেকে 5 কিমি ট্রোপোস্ফিয়ার একদম উর্ধ্বাংশে যাওয়ার পর যখন আর কি স্ট্র্যাটোস্ফিয়ারের আর কি সীমানা শুরু হচ্ছে এবং ট্রোপোস্ফিয়ারের শেষ সীমানা, ওখানে একটা এমন একটি অঞ্চল রয়েছে প্রায় 3 থেকে 5 কিমি যেখানে উষ্ণতার কোনো হ্রাস বৃদ্ধি হয় না। ঠিক আছে, এই জন্য এটাকে আলাদা করে একটা আর কি মন্ডল বা একটা পজ বলা হয়। পজ মানে কি, থামা, মানে উষ্ণতার কোনো হ্রাস বৃদ্ধি হচ্ছে না, একই রকম উষ্ণতা থাকছে, এটাকে বলছে কি, ট্রোপোপজ। এবার এই ট্রোপোপজটা যখনই ক্রস করছো তুমি স্ট্র্যাটোস্ফিয়ারের দিকে যাচ্ছ, তখন কিন্তু কি হতে থাকে, উষ্ণতা বৃদ্ধি হতে থাকে, উষ্ণতা বৃদ্ধি হতে থাকে। এটা এটা কিন্তু কোনো ম্যাজিক নয়, এর পেছনে কারণ আছে, এটাকে মনে রাখতে হবে। তোমাদের পরীক্ষা দেয়, দেখো আমি আরেকবার এটাকে একটু এক্সিবিট করছি, একটু বড় করে দেখাই, তাহলে তোমাদের মাথার মধ্যে এটা বসে যাবে। হয়তো জানো, আরেকবার একটু ঝালাই করে নাও, অসুবিধা নেই। ঠিক আছে, এই ধরো আমি যদি ভূপৃষ্ঠ দেখি, এই একদম যে উপরের স্তর এটা ধরো ট্রোপোস্ফিয়ার। ঠিক আছে, এর উপরে আছে স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে এর মাঝখানে এই যে এখানে ট্রোপোস্ফিয়ার এই অবধি, ট্রোপোস্ফিয়ারের শেষ থেকে স্ট্র্যাটোস্ফিয়ারে যাওয়ার এই অংশটা হচ্ছে ট্রোপোপজ, এই অংশটা হচ্ছে ট্রোপোপজ। ঠিক আছে, এটা ট্রোপোপজ 3 থেকে 5 কিমি। মানে এখানে কি হচ্ছে না, উষ্ণতার হ্রাস বৃদ্ধি হচ্ছে না। এইবার তুমি কি হলে, এটাকে ক্রস করলে তুমি এবার স্ট্র্যাটোস্ফিয়ারে ঢুকে গেলে। স্ট্র্যাটোস্ফিয়ারে তুমি যখনই ঢুকছো তখন কিন্তু উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রথমে। তার কারণটা কি, স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে আমরা কি পাই, আমরা পাই ওজোন স্তর। ওজোন স্তর পাই স্ট্র্যাটোস্ফিয়ারে, প্রায় একটা লেয়ারের মতো আছে যেটাকে বলে ওজোন স্তর। ছোটবেলায় পড়েছো তাই তো, মনে আছে তো, ওজোন হ্যাঁ হ্যাঁ লেয়ার। স্যার। স্যার। হ্যাঁ হ্যাঁ, এই স্যার। ওজোন লেয়ারটা কি করে, ওই যে আমরা ছোটবেলায় পড়েছিলাম যে অতি বেগুনি রশ্মি যেটা আছে সেটাকে শোষণ করে নেয়। ঠিক আছে, এবং মানে আল্ট্রাভায়োলেট রে যেটা থাকে সেটাকে শোষণ করে নেয়, এবং এটাকে কি বলা হয়, ছাতা বলা হয় পৃথিবীর। ঠিক আছে, তো ছাতা বলা হয় তার কারণ এই যত তোমার আল্ট্রাভায়োলেট রে গুলো আছে সেটাকে এই শোষণ করে। এবার শোষণ করার ফলে কি হচ্ছে, এই জায়গাটা উষ্ণ থাকে, এই জায়গাটা উষ্ণতা থাকে। এর এই যে ওজোনোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে অবস্থিত, ওজোনোস্ফিয়ার কোথায় অবস্থিত, স্ট্র্যাটোস্ফিয়ারে, এবং এর মানে অবস্থানটা যদি দেখো সেটা হচ্ছে 28 থেকে 35 কিমি। দেখো স্ট্র্যাটোস্ফিয়ার কিন্তু আমরা অলরেডি পড়ে নিচ্ছি, স্ট্র্যাটোস্ফিয়ারটা হচ্ছে 18 থেকে 50,
ট্রোপোস্ফিয়ারটা ছিল 18 পর্যন্ত, 18 থেকে 50 হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারে তুমি যখন 28 থেকে 35 কিমি অঞ্চলের মধ্যে যাচ্ছ, সেখানে অবস্থান করে ওজোন স্তর। এবার এই ওজোন স্তর কি করছে? এটা আর কি, যেহেতু তোমার ওই অতিবেগুনি রশ্মি যেটা থাকে, মানে অতিরিক্ত, মানে যে রেডিও, মানে বলতে পারো এক প্রকার অ্যাক্টিভ যে কণাগুলো থাকে, ফোটন গুলো থাকে, ঠিক আছে? সেগুলোকে শোষণ করে। তাহলে এই অংশটা কি থাকে? প্রচন্ড উত্তপ্ত থাকে। তাহলে তুমি যত স্ট্র্যাটোস্ফিয়ার থেকে এই ওজোনোস্ফিয়ারের দিকে যাচ্ছ, ওজোন স্তরের দিকে যাচ্ছে, তত কি হচ্ছে? উষ্ণতা বাড়ছে। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের যখন তুমি উপরের দিকে যাচ্ছ, এদিকে ওজোনোস্ফিয়ার অব্দি কি হচ্ছে? দেখা যাচ্ছে উষ্ণতা বাড়তে থাকছে। আবার যখনই তুমি এই ওজোন স্তরটাকে ক্রস করে গেলে, এই জায়গাটায় যাচ্ছ, মানে ক্রস করে উপরের দিকে চলে যায়, তখন আবার উষ্ণতা কমতে থাকে। মানে স্ট্র্যাটোস্ফিয়ারে একদম প্রথমের দিকে যদি তুমি দেখো, ওজোনোস্ফিয়ার অব্দি কি হতে থাকছে? উষ্ণতা বাড়তে থাকছে। যখনই তুমি এই ওজোনোস্ফিয়ারটাকে ক্রস করে চলে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, তখন আবার উষ্ণতাটা ধীরে ধীরে কমতে থাকে। আমি কি বোঝাতে পারলাম বিষয়টা? বলো। বুঝতে পেরেছো নাকি? হ্যাঁ স্যার। তাহলে স্যার। যদি বলি মানে স্ট্র্যাটোস্ফিয়ারের যে নিচের দিকে অংশ, সেখানে নিচের থেকে যখন তুমি উপরের দিকে যাচ্ছ, উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। ওজোনোস্ফিয়ার দেয় পরীক্ষায় যে কোথা থেকে কত থেকে 28 থেকে 35। এটা যে মুহূর্তে ক্রস করলো, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারের উপরের দিকের অংশে কি হতে থাকে? আবার উষ্ণতা কি হচ্ছে? নরমালি হ্রাস পেতে থাকছে। ঠিক আছে? এটা তোমরা মাথায় রাখবে। এইটাই হচ্ছে কনসেপ্টটা। তো দেখো এখানে লেখা রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার কোথা থেকে এসে, এর অর্থ হচ্ছে স্তর। হ্যাঁ, নামটির উৎপত্তি হয়েছে স্ট্র্যাটাম থেকে। উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে এর উষ্ণতা বাড়ে, এই যে যেটা বললাম প্রাথমিকভাবে। তাহলে উচ্চতা মানে প্রথমের দিকে, এবং সর্বোচ্চ উষ্ণতা কত থাকে লেখা রয়েছে, ঠিক আছে? এবং যেহেতু কি হচ্ছে, এই যে স্তরটা, এইটাতে কি হচ্ছে? এটাতে মানে বায়ু চলাচল খুবই কম। আমি আগেই বললাম সবচেয়ে বেশি বায়ুর অবস্থান থেকে ট্রোপোস্ফিয়ারে। এটাকে এর জন্য ক্ষুদ্রমণ্ডল বলছে। স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্য কি? এটাতে বায়ু কি হচ্ছে? খুবই কম আর কি চলাচল করে। বায়ুর অবস্থানও কম। যত উপরের দিকে যাচ্ছে, বায়ুর অবস্থান কমে যাচ্ছে, বায়ু কমে যাচ্ছে, তাহলে তার ঘনত্ব কমে যাচ্ছে। যার ফলে কি হচ্ছে? এই যে স্তরটা রয়েছে, সেটা খুবই পাতলা, স্বচ্ছ এবং শুষ্ক। এবং কি হচ্ছে? এখানে বায়ু চলাচল প্রায় না হয় বললেই চলে। সেইজন্য কি করে? যত জেট প্লেন গুলো আছে, দূরের যে জেট প্লেন গুলো যেগুলো থাকে, যেগুলো ধরো মহাকাশে যায় বা বিভিন্ন আরকি ওই অনুসন্ধানমূলক কাজ করতে আরকি যেগুলো যায়, যে জেট প্লেন গুলো, সেগুলো কিন্তু এই স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে কি করে? চলাচল করে। তার কারণ কি? তুমি বলতেই পারো যে, "স্যার, ট্রোপোস্ফিয়ার দিয়ে কেন চলাচল করে না?" কারণ ট্রোপোস্ফিয়ারে কি বললাম? তোমার সেখানে বায়ুর ঘনত্ব বেশি, বায়ুর মানে চলাচল বেশি। যার ফলে কি হবে? এই যে জেট প্লেন যেগুলো থাকে, সেগুলো তো অনেক দূরে যাত্রা করে। তাহলে এগুলোকে যদি ট্রোপোস্ফিয়ার দিয়ে নেওয়া হয়, তাহলে কি হবে? এদের আরকি ঘর্ষণজনিত যে বাধা, সেটা বেশি থাকবে। যার ফলে জেট প্লেন গুলো প্রচন্ড ফুয়েল কস্ট হবে। অর্থাৎ যে খরচাটা, সেটা অনেক বেড়ে যাবে। তাহলে এইজন্য কি করা হয়? দূরের যাত্রী যেগুলো থাকে, মানে দূরযাত্রী যেগুলো প্লেন থাকে, জেট প্লেন, সেগুলো সবসময় কি করা হয়? স্ট্র্যাটোস্ফিয়ার থেকে নেওয়া হয়। স্ট্র্যাটোস্ফিয়ারে কি হচ্ছে? অনেক উঁচুতে যাচ্ছে মহাকাশে, তাহলে এরা স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে যায়। যেহেতু এখানে বায়ুর ঘর্ষণজনিত যে বাধাটা, চলাচল করে না কম বায়ু, যার ফলে ঘর্ষণজনিত বাধাটা কম থাকে। যার ফলে ফুয়েল কস্টিং যেটা থাকে, সেটা অপেক্ষাকৃত কম হয়। ঠিক আছে? এইজন্য এই স্তরটাকে কি বলা হয়? শান্ত মন্ডল বলা হয়। ঠিক আছে? তার মানে নিচের ট্রোপোস্ফিয়ারকে বলা হয় কি? ক্ষুব্ধমন্ডল। তার উপরের স্তরকে বলা হচ্ছে শান্ত মন্ডল। এটা তোমাদের মাথায় রাখতে হবে। ওকে? ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেল? বলো। হ্যাঁ স্যার। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারে ১ম এর দিকে তুমি যত উপরে যাচ্ছ, উষ্ণতা বাড়ছে। আবার শেষের দিকে যখনই তুমি ওজোন স্তরটাকে আরকি করে ক্রস করে গেলে, তখন কি হচ্ছে? উষ্ণতা আবার ধীরে ধীরে কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। গিয়ে এরপরে কি আছে? স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে আমরা কি আছে? আমরা একটু আগেই পড়লাম। এই যে দেখো, ওজোন স্তরের কথা বলা রয়েছে। ওজোন স্তর মূলত ২৫ থেকে এটা ২৮ থেকে ৩৫ করে নেবে। ঠিক আছে? এই দেখো, আল্ট্রাভায়োলেট রে শোষণ করে নেয়। ঠিক আছে? এই যে ন্যাচারাল সোলার স্ক্রিন বলা হয় একে, প্রাকৃতিক সৌরপর্দা বা আ মানে প্রাকৃতিক ছাতাও বলা হয়। ঠিক আছে? এই গ্যাসে এই যে ওজোন স্তর সম্পর্কে কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। দেখো, ১ম এই গ্যাসের বায়ুমণ্ডলে অস্তিত্ব যেটা রয়েছে, সেটাকে স্নবি, ঠিক আছে? স্নবি ১ম আরকি খুঁজে বের করে। এবার ধরো এই তত্ত্বগুলো একবার পড়ে নেবে। ঠিক আছে? এইগুলো যে হেনরি বুনিস, চার্লস ফেরি বায়ুমণ্ডলে ওজোন স্ফিয়ারের অস্তিত্ব প্রমাণ করেন। এটা খুবই ইম্পোর্টেন্ট। এটা পরীক্ষায় দেয় যে ওজোন স্তরের যে ঘনত্ব, সেটা মাপা হয় কিসের সাহায্যে? এটা মাপা হয় ডবসন ইউনিটের মাধ্যমে। ঠিক আছে? ডবসন ইউনিট এর মাধ্যমে এর ঘনত্ব মাপা হয়। ঠিক আছে? এছাড়া কি করা হয়? অনেক সময় ডবসন আবিষ্কৃত যে স্পেকট্রোফটোমিটার আছে, এটা অনেক সময় ডবসন ইউনিটে এটাকে প্রকাশ করা হয়। মেইনলি ইউনিট মানে কি? একটা প্রকাশন। তার মানে এটাকে প্রকাশ করা। যেমন আমরা বলি না, কত আ লিটার আরকি দুধ লাগবে। তো তুমি বললে, "স্যার, ৫ লিটার।" তাহলে এটাকে ইউনিটে প্রকাশ করছি। কিন্তু মাপা হয় অ্যাকচুয়ালি স্পেকট্রোফটোমিটার। ঠিক আছে?
স্পেকট্রোফটোমিটারে, মানে কোনোদিন পরীক্ষা যদি দেয় কোন এককে প্রকাশ করা হয়, তাহলে ওজোন গ্যাসের ঘনত্বকে ডপসন এককে, আর ওজোন গ্যাসের ঘনত্ব মূলত মাপা হয় কিসের সাহায্যে? ফটোমিটারের সাহায্যে, ঠিক আছে। এবং ডপসন ইউনিটের আর কি যে মাপক আর কি যে ইউনিট, সেটা হচ্ছে কত? এই যে এখানে লেখা রয়েছে দেখো, ঠিক আছে। 1 বায়ুমণ্ডলীয় চাপে 0.01 মিমি আর কি তোমার মিলিমিটার যে ওজোন স্তর রয়েছে তাকে ডপসন ইউনিট বলে। মানে এটা হচ্ছে তোমার ডপসন ইউনিটের একক। কত আর কি ইউনিটকে ডপসন ইউনিট বলে? বলছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে বা একক বায়ুমণ্ডলীয় চাপে পয়েন্ট আর কি 0.1 মিলিমিটার আর কি পুরু, মানে যেটাকে বলে আর কি উইথনেস, যেটাকে বলে উইথনেস, সেটা পুরু আর কি ওজোন স্তরকে ডপসন ইউনিট বলে, ঠিক আছে। এবার ডপসন ইউনিটের দেখো ঘনত্ব বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম। স্বাভাবিকভাবে মেরু অঞ্চলে কি হচ্ছে দেখো, এর ঘনত্ব সবচেয়ে বেশি ন্যাচারালি, ঠিক আছে। মেরু অঞ্চলের ঘনত্ব দেখো প্রায় 450 ডপসন ইউনিট। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তত্ত্ব, ঠিক আছে। এবার যখনই এটা 200 নিচে নেমে যায়, ঠিক আছে, যখনই এটা 200 নিচে নেমে যায় তখনই কিন্তু ওজোন হোল আর কি তৈরি হয়। মানে এর নিচে যত যেতে থাকে তখনই কিন্তু গর্ত হয়ে যায়। মানে ইউনিট মানে ঘনত্ব যত বেশি থাকবে তত কি হবে, তত তোমার মানে সাপোর্টিভ থাকবে। ওজোন স্তরের ঘনত্ব যত বেশি থাকবে তত আল্ট্রাভায়োলেট রে যেটা আছে সেটাকে শোষণ করবে, ঠিক আছে। তো এখানে যত ঘনত্বটা কম হবে তত কিন্তু ওজোন গহ্বর বা ওজোন হল আর কি তৈরি হবে। এখানে দেখো কি প্রক্রিয়াতে হয় এটা বলা রয়েছে। অতিবেগুনি রশ্মি এটা ভেঙে গিয়ে দুটি অক্সিজেনে বিয়োজিত হয়। এই অবিয়োজিত অক্সিজেন অণু O2 সাথে বিয়োজিত হয়ে অক্সিজেন পরমাণু হয়ে O3 তৈরি হয়। মানে এই যে ওজোন স্তর যেটা কিভাবে তৈরি হচ্ছে, মানে যখন আর কি এই আল্ট্রাভায়োলেট রে গুলো আসছে সেটাকে শোষণ করে কি প্রক্রিয়ার মাধ্যমে O3 বা তোমার ওজোন স্তর তৈরি হচ্ছে তার একটা ব্যাখ্যা এখানে দেওয়া হয়েছে। এটা খুব একটা যে ইম্পর্টেন্ট তা নয়, জাস্ট একবার জেনে রাখবে। এবং যেটা তোমাদের ওই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো, জানো। এই যে ওজোন গহ্বর বা ওজোন হোল তৈরির জন্য যেটা সবচেয়ে দায়ী মূলত যে মানে যে পার্টিকেলটি, সেটা হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন, তাই তো? আচ্ছা, কেউ কিছু বলছো নাকি? কেউ কিছু জিজ্ঞেস করলে? না ক্লোরোফ্লুরোকার্বন, স্যার। সিএফসি, ঠিক আছে। এছাড়া দেখো কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, এরাও পরোক্ষভাবে দায়ী, ঠিক আছে। এছাড়া অগ্নুপাত, বজ্রপাত ইত্যাদি প্রাকৃতিক ঘটনা কিন্তু কি হবে তোমার আর কি ওজোন স্তরকে ক্ষয় করে, ঠিক আছে। তো এই ওজোন স্তর কোথায় থাকছে? ওজোন স্তর আমরা পাচ্ছি তোমার স্ট্র্যাটোস্ফিয়ারে, এবং স্ট্র্যাটোস্ফিয়ার থেকে তুমি যত এগিয়ে যাচ্ছ, স্ট্র্যাটোস্ফিয়ারের পরের ফেজটা কি? মেসোস্ফিয়ার। তাহলে এই ধরো আমরা একটু আগে পড়লাম, এই যদি তোমার আমাদের ভূপৃষ্ঠ হয়, প্রথমে পড়লাম ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে ছিল ট্রোপোপজ। এবার তুমি স্ট্র্যাটোস্ফিয়ার আর তোমার এই এর উপরে কি আছে? স্ট্র্যাটোস্ফিয়ারের উপর ধরো এটা মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ঠিক আছে। এখানে স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে এর মাঝখানে এই যে স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মাঝখানে কি থাকে? এটা থাকে হচ্ছে ট্রোপোপজ, স্ট্র্যাটোপজ, দেখো লেখা রয়েছে স্ট্র্যাটোপজ, ঠিক আছে। তাহলে স্ট্র্যাটোপজ কার মাঝখানে রয়েছে? স্ট্র্যাটোপজ, এই যে দেখো স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বে বায়ুমণ্ডলে এখানেও কি হচ্ছে? উষ্ণতা স্থির হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে অদ্ভুতভাবে স্ট্র্যাটোস্ফিয়ারে যখন তুমি উপরের দিকে যাচ্ছ তখন কি হচ্ছিল? উষ্ণতাটা কমছিল। আবার এখানে গিয়ে স্ট্র্যাটোপজ, মানে স্ট্র্যাটোপজের উপরে কি রয়েছে তোমার? মেসোস্ফিয়ার। তাহলে মেসোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে অবস্থিত স্ট্র্যাটোপজ, এখানে গিয়েও কি হচ্ছে? আবার উষ্ণতাটা স্থির হয়ে যাচ্ছে। মানে কমছিল, আবার ধীরে ধীরে ওখানে গিয়ে একটা ফিক্সড হয়ে গেল, না কমছে না বাড়ছে। তাহলে এই যে স্তরটা, এটাকে বলা হয় স্ট্র্যাটোপজ। এবার এইগুলো কিন্তু একটু গুলিয়ে ফেলে স্টুডেন্টরা। ট্রোপোপজ কার মাঝখানে, স্ট্র্যাটোপজ কার মাঝখানে, একদম ক্লিয়ারলি মাথায় রাখবে। স্ট্র্যাটোপজ হচ্ছে তোমার কার মাঝখানে? এটা হচ্ছে তোমার স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ারের মাঝখানে, ওকে। এইবার কি হচ্ছে দেখো, মেসোস্ফিয়ারে যখন তুমি যাচ্ছ, দেখো মেসোস্ফিয়ার অর্থাৎ এটা নামটা থেকে বুঝতে পারছো, এটা যেটা বললাম অনেক ক্ষেত্রে এটা 80 কিমি লেখা থাকে, এটাকে টেনে টুনে তুমি ওই 85, দেখো এইগুলো এরকম নয় যে তুমি ওই 10 কিমি বললে মানে 10 কিমি, এগুলো হচ্ছে একটা অ্যাজাম্পশন যে এই কিমির মধ্যে অবস্থিত। তো মেসোস্ফিয়ারটা তুমি এখানে 80 কিমি লেখা আছে, এটাকে অনেক ক্ষেত্রে ওই হেটেরোস্ফিয়ারের সাথে তুলনা করে, তো 90 কিমি করতেই পারে, অসুবিধা নেই। মেসো কথাটার মানে হচ্ছে মধ্যভাগ। এবং এখানে উষ্ণতা আবার কি হচ্ছে? উষ্ণতা বৃদ্ধিতে এখানে উষ্ণতা কমে যাচ্ছে, এবং 80 কিমি উষ্ণতায় গিয়ে এর উষ্ণতা থাকছে মাইনাস, ঠিক আছে। এইবার যেহেতু তুমি আবার উপরে এখানে স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে উষ্ণতাটা কম ছিল, আবার এখান থেকে যত উপরে যাচ্ছে মেসোস্ফিয়ারে তত কি হয়ে যাচ্ছে? ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার উষ্ণতা হ্রাস করতে শুরু করছে। তার স্বাভাবিকভাবে দেখো, মানে 80 কিমির উপরে যখন যাচ্ছে এর উষ্ণতাটা কত কমে গেছে? -100 সিতে চলে গেছে, ঠিক আছে। এবং এই অংশতে কি হচ্ছে? বায়ুর চাপ দ্রুত হ্রাস পাচ্ছে, যত তুমি উপরে যাচ্ছ আরো দ্রুত চাপ কমে যাচ্ছে এবং উষ্ণতা আরো কমে যাচ্ছে, ড্রাস্টিক্যালি কমে যাচ্ছে। এবং এইটা হচ্ছে সবচেয়ে ঠান্ডা স্তর, মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার হচ্ছে সবচেয়ে ঠান্ডা স্তর।
ঠিক আছে? এবং এই স্তরে ওর জন্য কি হয়, উল্কাপিণ্ড যেগুলো থাকে সেগুলো যখন আর কি গরম আগুনের মতো ঝলসে আসে, এই মেসোস্ফিয়ারে যেখানে তোমার উষ্ণতা প্রায় -100-120 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে, এখানে এসে সেই উল্কাপিণ্ডগুলো কি হয়ে যায়, পুড়ে ছাই হয়ে যায়। ঠিক আছে? এই হচ্ছে গল্প। ঠিক আছে? এবং এরপরে আবার কি হচ্ছে, মেসোস্ফিয়ার এর উপরে কি আসছে? মেসোপজ আসছে। মেসোপজ মানে কি? পজ মানে হচ্ছে সেখানে ঠান্ডা। ঠিক আছে? বোঝা গেল কি বললাম? এইবার ক্লিয়ার হয়েছে এতটা? বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে পরীক্ষায় দেয় যে উল্কাপিণ্ড কোথায় এসে আর কি জ্বলে ঠান্ডা হয়ে যায়? উত্তরটা হবে মেসোস্ফিয়ারে। ঠিক আছে? এইবার তার উপরে কি আছে? থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার, যেটা আমি আগেই বললাম। থার্মোস্ফিয়ারের দুটো ভাগ অ্যাকচুয়ালি। থার্মোস্ফিয়ারের যে ১ম অংশটা, ঠিক আছে? সেটা হচ্ছে তোমার আয়নোস্ফিয়ার। দেখো এখানে লেখা রয়েছে ৫০০ কিমি পর্যন্ত এটি বিস্তৃত। এই যে মেসোপজের ঊর্ধ্বে মানে থার্মোস্ফিয়ারের ১ম যে পর্যায়টা সেটাকে বলা হয় আয়নোস্ফিয়ার। এইবার এই অংশতে কি হচ্ছে, আয়নোস্ফিয়ারে কি হচ্ছে তোমার, আমরা ছোটবেলা থেকে পড়েছিলাম কি হয় আয়নোস্ফিয়ারে তোমার, কি হয়? বলো। বায়ু আয়নিত হয়। আয়নিত দিয়ে হয়ে মূলত কি হয়? দিয়ে হচ্ছে ওই যে বর্ণালী ছটা তৈরি করে, যেটা সুমেরু অঞ্চলে আর কুমেরু অরোরা অঞ্চলে বলে, দেখতে তাই তো? পাওয়া যায়। হ্যাঁ, অরোরা বলে, একটাকে হ্যাঁ, বোরিয়ালিস আর একটাকে বরিয়ালিস অস্ট্রালিস। অরোরা, হ্যাঁ সেটা তো আছে। আর এটা মূলত কি করে? স্যার ওই বেতার তরঙ্গ। বেতার তরঙ্গকে তরঙ্গ প্রতিফলিত করে। পাঠায়। হুম, তাই তো? প্রতিফলিত করে হুম। বেতার তরঙ্গ, তাই না? বেতার তরঙ্গকে কি করে, এটা প্রতিফলিত করে আর কি পাঠিয়ে দেয়। মানে বেতার তরঙ্গ, এই যে আমরা যে ফোনে কথা বলছি বা ধরো এই যে রেডিও, এগুলো সব আর কি তোমার কি হচ্ছে, এই থার্মোস্ফিয়ারে গিয়ে থার্মোস্ফিয়ারের অন্তর্গত যে আয়নোস্ফিয়ার আছে সেখানে কি হয়, তোমার ওখান থেকে প্রতিফলিত হয় এবং সেটা ফিরে আসে। তো এই জন্য আমরা এটা পরীক্ষায় দেয় যে বেতার তরঙ্গ যেটা রয়েছে সেটা প্রতিফলিত হয় কোথা থেকে। অ্যান্সারটা হচ্ছে তোমার, এখানে প্রশ্ন আছে দেখো একটা, মেবি তোমাদের জন্য তো বানিয়েছিলাম। আচ্ছা, এটা তো আলাদা প্রশ্ন। এই যে বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, তাহলে উত্তরটা কি হবে? আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার। এইবার যদি কখনো অপশনে আয়নোস্ফিয়ার না দেয়, মানে এটা তো মুখস্থর ব্যাপার থাকে না, স্টুডেন্টরা মুখস্থ করে, সেখানে দিয়েছে থার্মোস্ফিয়ার, তাহলে উত্তরটা কি থার্মোস্ফিয়ার করাই যেতে পারে। থার্মোস্ফিয়ারের উপরের অংশ, তাই তো? হতেই পারে থার্মোস্ফিয়ারের উপরের অংশ ইচ্ছাকৃতভাবে আয়নোস্ফিয়ারটাকে দিয়ে দিল বাদ। তো থার্মোস্ফিয়ারের ঊর্ধ্ব অংশ এইভাবে দিল, থার্মোস্ফিয়ারের ঊর্ধ্বাংশ। তো হতেই পারে এটা। ঠিক আছে? তো এইভাবে পড়বে ব্যাপারটা। এইজন্য আমি ১ম এই ভাগটা লিখিয়ে দিয়েছি যাতে তোমরা ওটাকে রিলেট করতে পারো। ঠিক আছে? তো মূলত এই অংশে দুটো কাজই হয়। একটা হচ্ছে কি তোমার ওই মেরুজ্যোতি আর কি তৈরি হয়। উত্তর মেরুতে দেখো অরোরা বোরিয়ালিস এবং দক্ষিণ মেরুতে অরোরা অস্ট্রেলিস। এটা তৈরি হয়। এটা কোথায়? তোমার এই আয়নোস্ফিয়ারে হয়। আর বেতার তরঙ্গ কি হয়? তোমার প্রতিফলিত হয়। এবং যেহেতু এই অংশতে ভালো করে মাথায় রাখবে, এই অংশতে কি হচ্ছে, তোমার যে কণাগুলো রয়েছে সেটা আয়নিত অবস্থায় রয়েছে। মানে প্রচন্ড অ্যাক্টিভ। আয়নিত মানে থাকা মানে যেকোনো পার্টিকেল সেটা যদি আয়নিত অবস্থায় থাকে। আমরা বলি না আয়নিত অক্সিজেন বা আয়নিত পার্টিকেল এরকম বলি না? আয়নাইজড পার্টিকেল মানে হচ্ছে সেটা হচ্ছে ভেরি অ্যাক্টিভ, মানে প্রোঅ্যাক্টিভ যেটাকে বলে। খুব আর কি তার মধ্যে এনার্জি রয়েছে। তাহলে যদি কোনো অংশে প্রচুর এনার্জি থাকে, তাহলে সেই অংশে এনার্জি কি? হিট ইজ এনার্জি আমরা পড়েছিলাম। মানে তাপ হচ্ছে কি? একটা শক্তি। তাহলে এই অংশটা মানে থার্মোস্ফিয়ারের যদি তুমি দেখো আয়নোস্ফিয়ার যে অংশটি রয়েছে এটা কিন্তু যথেষ্ট উত্তপ্ত একটা অংশ। মানে এতক্ষণ অব্দি আমরা যাচ্ছিলাম যেখানে মেসোস্ফিয়ার অব্দি আমরা দেখলাম কি হলো? উষ্ণতা তোমার কমছিল। তারপর গিয়ে মেসোপজে দেখলাম উষ্ণতা স্থির রইল। এরপর যত উপরের দিকে যাচ্ছে মানে আয়নোস্ফিয়ারে যখন যাচ্ছে, থার্মোস্ফিয়ারের ১ম অংশ, এখানে কিন্তু উষ্ণতা অনুভব হয়। ভালো রকমের উষ্ণতা থাকে। তার কারণটা কি? এখানে উষ্ণতা থাকার কারণটা কি? তার কারণ হচ্ছে এখানে যে আয়নিত যেসব আর কি তোমার পার্টিকেল গুলো থাকে, আয়নাইজড পার্টিকেল যেগুলো থাকে সেগুলো কি থাকে? প্রচন্ড এদের মধ্যে এনার্জি থাকে। যার ফলে এই অঞ্চলটা কিন্তু প্রচন্ড কি থাকে? উত্তপ্ত থাকে। এবং এর যে অবস্থানটা আমরা দেখেছিলাম দেখবে, এই এই অবস্থানের মধ্যে আমরা পড়েছিলাম কি থাকে? মূলত আণবিক অক্সিজেনের পরিমাণটা বেশি থাকে। ঠিক আছে? এর আগে আমরা ভাগটা পড়ে নিয়েছি। আণবিক অক্সিজেন কোথায় থাকছে, তোমার তারপর নাইট্রোজেনের ভাগটা কোথায় থাকছে। তো নাইট্রোজেন কিছুটা আর অক্সিজেনের পরিমাণটা কিন্তু এটা পরিপূর্ণ থাকে। ঠিক আছে? এই আয়নোস্ফিয়ারটা। এরপরে দেখো এরই একটা অংশ হচ্ছে কি তোমার আয়নোস্ফিয়ার, এই যে দেখো আয়নোস্ফিয়ারের ঊর্ধ্বে। এই দেখো এক্সোস্ফিয়ারটা লেখা রয়েছে কি আয়নোস্ফিয়ারের ঊর্ধ্বে। তার মানে থার্মোস্ফিয়ারেরই অংশ, এই যে এটাকে দেখো লেখা রয়েছে। তাহলে এই স্তরে এক্সোস্ফিয়ারে মূলত কি অক্সিজেন, হিলিয়াম এবং হাইড্রোজেন স্তরের একটা কি দেখা যায়? প্রাধান্য দেখা যায়। এটা আমরা স্তরটা এর আগেই পড়ে নিয়েছি। ঠিক আছে? এবং স্বাভাবিকভাবে এর উষ্ণতা কিন্তু যথেষ্ট বেশি থাকে। আমি যেটা আগেই বললাম।
ঠিক আছে? এই অংশটা মানে তোমার পুরো থার্মোস্ফিয়ারটাই হচ্ছে উষ্ণতা বেশি থাকে। তাহলে রিলেট করবে কোথায় কি থাকছে। একদম ট্রোপোস্ফিয়ারে উষ্ণতা বেশি থাকছে, ঠিক আছে? উষ্ণতা তুমি উপরের দিকে যত যাচ্ছ, ট্রোপোস্ফিয়ার ক্রস করে যাচ্ছ, উষ্ণতা কমছে। স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে প্রাথমিকভাবে উষ্ণতা বাড়ছিল, আবার ওজোনও স্তর যেটা রয়েছে, ওজোন আরকি যে স্তরটা রয়েছে সেটাকে ক্রস করলে মানে আবার উষ্ণতা পড়তে শুরু করল। আবার স্ট্র্যাটোস্ফিয়ারের পরে মেসোস্ফিয়ারে যখন তুমি যাচ্ছ, মেসোস্ফিয়ারের উষ্ণতা সবচেয়ে কম হয়ে যাচ্ছে। সবচেয়ে ঠান্ডা মন্ডল হচ্ছে মেসোস্ফিয়ার, এবং এই কারণে কি হচ্ছে, জ্বলন্ত উল্কাগুলো এখানে এসে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এরপর তুমি গেলে থার্মোস্ফিয়ারের যে উপরের দিকে অংশ আয়নোস্ফিয়ার, সেটা হচ্ছে সবচেয়ে উত্তপ্ত থাকে এই অংশটা। ঠিক আছে? তার কারণ এখানে আয়নিত অবস্থায় সমস্ত গ্যাসীয় আরকি যে আ মানে পার্টিকেল যেগুলো থাকে, অণুগুলো থাকে, যার ফলে এদের মধ্যে এনার্জি বেশি থাকে, সবচেয়ে উত্তপ্ত। এক্সোস্ফিয়ারটাও সেম, এটা উত্তপ্ত মন্ডল। ঠিক আছে? স্বাভাবিকভাবে যত আরকি উপরে যাবে বাতাসের ঘনত্ব কমে যাওয়া, ঠিক আছে? মানে উপরের দিকে যত যাচ্ছ উষ্ণতা বুঝতে পারবে না। যেহেতু তোমার ঘনত্ব কমে যাচ্ছে, কিন্তু উষ্ণতা প্রচুর পরিমাণে থাকে। দেখো গড় উষ্ণতা দেখেছো? গড় উষ্ণতা কত থাকছে? বিশাল। কিন্তু যেহেতু ঘনত্ব কম থাকে, তুমি উষ্ণতা অনুভব করতে পারবে না। এই হচ্ছে ব্যাপার। এরপরে যে লাস্ট যে পর্যায়টা, সেটাকে কি বলা হয়? ম্যাগনেটোস্ফিয়ার। দেখো লেখাই রয়েছে। তাহলে ম্যাগনেটোস্ফিয়ারে আমি আগেই বলে দিচ্ছি, এর সীমানাটা ধরে নেওয়া হয় প্রায় ১০,০০০ অব্দি। এটা বায়ুমণ্ডলের সর্বোচ্চ এবং পৃথিবীর শেষ সীমা। ঠিক আছে? এই সৌরবায়ু থেকে যে ইলেকট্রন এবং প্রোটন আরকি দ্বারা গঠিত চৌম্বক ক্ষেত্র রয়েছে, এটা আরকি তাকে আরকি বায়ুমণ্ডলকে বেষ্টন করে রয়েছে। মানে এই যে পুরো ম্যাগনেটোস্ফিয়ার রয়েছে, এটা মনে করা হয় যে মানে মানে সূর্য রয়েছে, তার থেকে যে ইলেকট্রন এবং প্রোটন দ্বারা চৌম্বক ক্ষেত্র তৈরি করেছে, সেটা ঘিরে রেখেছে। মানে পৃথিবীর চারিদিকে এরকম একটা বলয় করে রেখেছে, এবং যার ফলে কি হয়? এই বলয়টাকে ভেদ করে আসতে হয়। ঠিক আছে? পৃথিবীতে আসতে হয়। এই দেখো, ঠিক আছে? এখানে এই স্তরে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রে কার্যকারিতা স্থির থাকে। এইজন্য এটাকে ম্যাগনেটোপজ বলে। তাহলে ম্যাগনেটোপজ কোনটা? মানে এই ধরো ম্যাগনেটোস্ফিয়ার, তার উপরে রয়েছে কি? ম্যাগনেটোস্ফিয়ারের একটা জায়গায় রয়েছে ম্যাগনেটোস্পজ। মানে এর উপরে মানে এই ম্যাগনেটোস্ফিয়ারের চারিদিকে বলা হচ্ছে কি? সূর্যের দ্বারা যে প্রোটন, ইলেকট্রন দ্বারা একটা স্তর তৈরি করে রেখেছে। ঠিক আছে? বায়ুমণ্ডলের স্তর। এবং এই বায়ুমণ্ডলীয় স্তর মানে এই প্রোটন, ইলেকট্রন যে স্তর, এটাকে ভেদ করে কিন্তু কোনো অবজেক্টকে পৃথিবীর দিকে আসতে হয়। ঠিক আছে? মানে স্বাভাবিকভাবে এই জায়গাটা কিন্তু যথেষ্ট আরকি কি করতে হয়? যেকোনো অবজেক্টকে আসতে গেলে যথেষ্ট স্ট্রাগল করতে হয়। তো এখানে দেখো লেখা রয়েছে ভ্যান অ্যালেন বিকিরণ বলে। ঠিক আছে? নিরক্ষীয় অঞ্চল সমুদ্র থেকে প্রায় ৩,০০০ কিমি, এবং এটার মানে বাকি যে ঘন বলয়যুক্ত অঞ্চল আরকি রয়েছে প্রায় ১৬,০০০ কিমি আরকি, যে ম্যাগনেটোপজ যেটা রয়েছে, এটা আলাদা, আলাদা বিভিন্ন জায়গায় এটাকে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বলে। মানে এখান থেকে কি হয়? তোমার যে তাপ যেটা, সেটা শোষিত হয় আবার বিকিরিত হয়। এবং বিকিরণটা বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে হয়। ঠিক আছে? নিরক্ষীয় অঞ্চলে একরকম, এবং যে বাকি অন্যান্য অঞ্চলগুলো রয়েছে সেখান থেকে আলাদা। এবং এই ম্যাগনেটোপজ যেটা রয়েছে, ম্যাগনেটোপজটাকে, যেটা আমি বললাম যে আ সৌরজগতের যে সৌরবায়ুর যে স্তরটা এবং পৃথিবীর যে ম্যাগনেটোস্ফিয়ার, তার মাঝখানের যে স্তর মানে ম্যাগনেটোপজ যেটা রয়েছে, সেটাকে কি বলা হয়? ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বলা হয়। কারণ এখান থেকে কি হয়? তাপ বিকিরিত হয়। ঠিক আছে? যে তাপটা আসছে সেটা বিকিরিত হয়। তোমরা নিশ্চয়ই পড়েছো তাপ বলয়, আমি পড়েছি কিনা জানি না। এই আ কি হয় তোমার? ওই অ্যালবেডো জানো? অ্যালবেডো বুঝিয়েছিলাম কোনদিন? হ্যাঁ স্যার, বলে হ্যাঁ দিয়েছিলেন। স্যার ওই যে সেই বুঝিয়েছি। হ্যাঁ স্যার। ওই হ্যাঁ, তাপ করার সময় পড়িয়েছে অ্যালবেডো কত পার্সেন্ট ফিরে যায়? 34। হ্যাঁ, কিন্তু মানে ইউপিএসসি অনুযায়ী 35, যেটা আমি পড়িয়েছিলাম মেইনলি। তাই তো? হ্যাঁ, হ্যাঁ স্যার। 35 বলেছিল, হ্যাঁ, আর আমাদের বাংলা বলেছিলেন। বইতে ওই 34% বাংলা থাকে। বইতে হ্যাঁ, 34 আর ইউপিএসসি একদম। 35। ঠিক, এই তো মনে রেখেছো। ভেরি গুড। তো এই যে তাপ বিকিরণটা এটা সম্ভব হয় তার কারণে এই ট্রোপোপজটা রয়েছে। কেন বেশিরভাগ ক্ষেত্রে কি হচ্ছে? তোমার তো যেটা আসছে সেটা ফিরে যাচ্ছে। মানে যখন এটা আসছে, কোনো বায়ু আসছে সেটাকে টানছে বলে, তাহলে সেটা ফিরে যাচ্ছে কিসের জন্য? এই ট্রোপোপজের জন্য। ট্রোপোপজটা কি? এটাও তো একটা ম্যাগনেটিক আরকি ফিল্ড এর মতো। সূর্যের আরকি ম্যাগনেটিক ফিল্ড। মানে সূর্যের তৈরি করা একটা আস্তর। এটাও কিন্তু টানে। যার ফলে এই বায়ুগুলো কিন্তু এখান থেকে প্রতিফলিত হয়ে এখান থেকে ধাক্কা খেয়ে ফিরে যায়। ঠিক আছে? তো এই অ্যালবেডো যেটা হয় তার পেছনে কিন্তু এই ভ্যান অ্যালেন বিকিরণ বলয় যেটা রয়েছে, এর একটা বিশেষ ভূমিকা রয়েছে। ঠিক আছে? তো যাই হোক, এত ডিটেইলিং ওই জায়গাটা তোমাদের লাগবে না। মূলত যে স্ট্রাকচার গুলো, সেগুলো আমি করিয়ে দিলাম। আর এই সম্পর্কিত কিছু প্রশ্ন সেট করা হয়েছে। তাহলে দেখো, মোটামুটি চ্যাপ্টারটা বোঝা গেছে তো? বলো ১ম থেকে। একবার জিজ্ঞেস করে নিই। হ্যাঁ স্যার। বলো। ঠিক। হ্যাঁ স্যার। ওকে। চলো দেখি কয়েকটা প্রশ্ন তোমাদের জন্য একদম বেসিক লেভেলেই দিয়েছি। একটু চেষ্টা করো। দেখো। তাহলে ১ম প্রশ্নের উত্তরটা কি হবে? মানে
কি হলে মেঘ থেকে বৃষ্টি পড়ে, মানে মেঘ তৈরি হয়ে বৃষ্টির আকারে অধঃক্ষেপণ মানে হচ্ছে চাপ, তোমার বৃষ্টি, হ্যাঁ কি হবে বাবা? বায়ুর চাপ। না, ঘনত্ব। ঘনত্ব, বায়ুর ঘনত্ব। হ্যাঁ ঘনত্ব যখন কমে যায়, এই যে আমরা বলছিলাম মেঘের ঘনত্ব যখন কমে যায় তখনই সেটা কি হয়, বৃষ্টি আকারে নেমে আসে। অধঃক্ষেপণ মানে কি? প্রেসিপিটেশন। প্রেসিপিটেশন বুঝেছো? এখানে ওই বৃষ্টিপাতের আকারে ধরতে পারো। তো যত ঘনত্ব কমবে, মানে যখন মেঘটা তৈরি হচ্ছে, মেঘগুলো তো অনেকগুলো এরকম মেঘ একত্রিত হয়ে চলে যাচ্ছে, যখন এদের ঘনত্ব কমে যায়, ঠিক আছে, যে মুহূর্তে কমে যায় তখনই কিন্তু এটা কি হয়, বৃষ্টির আকারে নিচে নেমে আসে। তাহলে এটা কিন্তু ভালো প্রশ্ন। ঠিক আছে, উত্তরটা হচ্ছে ঘনত্ব। ওকে, নেক্সট। এটা তো করলাম আমরা, বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, এটা হচ্ছে আয়নোস্ফিয়ার। ঠিক আছে, অপশন ওই যে আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার স্যার একই 3 নম্বর। কোশ্চেনটা আরেকবার দেখান। ঠিক আছে স্যার। ওকে, 3-এরটা সমমান মানচিত্র। সমমান মানচিত্র, ভেরি গুড। সম- সমচাপ রেখা যেগুলো রয়েছে সব জায়গায়, ধরো এই একটা জায়গায় একই রকম চাপ, এই একটা যন্ত্র, এই একটা জায়গায় বিভিন্ন, এই 3টে জায়গায় ধরো একই রকম চাপ, মানে প্রেসার একই রকম, তো এটাকে একসাথে যুক্ত করা হলো, ধরো এটাকে বলে সমমান মানচিত্র। সমচাপ রেখাগুলোকে আর কি নিদর্শন করে যে মানচিত্র তৈরি করা হয়। নেক্সট, কোনটা সঠিক স্তর হবে? স্যার অপশন সি। অপশন সি, তাই তো? সবাই একমত তো? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার মানে থার্মোস্ফিয়ার, আয়নোস্ফিয়ারের পরে এক্সোস্ফিয়ার, আর লাস্টে হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। ঠিক আছে, হ্যাঁ এটা সৌর কলঙ্ক থেকে। ওই যে একটু আগে বললাম না, সৌরের মানে পৃথিবীর চারিদিকে আর কি সূর্য কি করেছে, একটা প্রোটন এবং ইলেকট্রনের একটা আর কি আস্তরণ তৈরি করেছে। তো এখানে প্রশ্নটা দিচ্ছে সৌর কলঙ্ক, ঠিক আছে, যেটা থাকে সেটা আমরা দেখি না, সৌর কলঙ্ক মানে সূর্যের মধ্যে এরকম কিছু কিছু জায়গায় গর্তের মতো দেখা যায়। তো মূলত এটা কি, এটা আলোর বিচ্ছুরণের ফলে এরকম দেখতে লাগে, মানে গর্ত নয়, মানে এরকম দেখে মনে হয় যেন একটা খোবলা উঠে গেছে, ওরকম নয়, ওটা অ্যাকচুয়ালি আলোর বিচ্ছুরণ আর কি থেকে হয় সৌর কলঙ্ক। এবং সেটা হচ্ছে মেঘের ধূলিকণার জন্য, স্ট্যাটাস আর কি যেটা রয়েছে তার, মেঘের ধূলিকণা, স্ট্যাটাস বলে মেঘের যে অংশটি রয়েছে সেখানে ধূলিকণার আর কি অবস্থিতির জন্য যে বিচ্ছুরণটা হয়, আলোর যে বিচ্ছুরণটা হয়, যার ফলে আমরা কি দেখতে পাই, সৌর কলঙ্ক দেখতে পাই। ঠিক আছে, দেখবে ওই যে অনেক সময় দেখায় না, মানে দূর থেকে দেখে মনে হচ্ছে যেন সূর্যের, মানে যখন তুমি দেখছো কিছু কোনো মাধ্যমের মাধ্যমে, তখন তুমি দেখছো সৌরের কিছু কিছু জায়গায় যেমন এরকম ফুটো ফুটো মতো, মানে একটু গর্ত মতো, আদতে এগুলো কি হচ্ছে, আলোর বিচ্ছুরণের জন্য হয়। ঠিক আছে, তো এই ছিল আলোচনা। ওকে, এর বাইরেও কোশ্চেন্স আছে, এগুলো তোমাদের নেক্সট উইকে আমি এরপরে যে চ্যাপ্টারটা করবো তার আগে ধরো নেক্সট দিন 10টা এই চ্যাপ্টারটা থেকে কোশ্চেন করবো। এই চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আজকে ওর জন্য দিইনি। তো মূলত এটা পড়ে নেবে, তাহলে নেক্সট দিন এই চ্যাপ্টার থেকে 5-10টা কোশ্চেন আমরা সলভ করবো, ফাটাফাট তোমরা উত্তর দেবে, তারপর নতুন কোনো চ্যাপ্টারে আমরা অগ্রসর হবো। ঠিক আছে, বোঝা গেছে বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে এই অবধি রইলো। ঠিক আছে, সবাই ভালো থেকো। আচ্ছা ঝর্ণা, তুমি তখন জিজ্ঞেস করছিলে কিছু নাকি বাবু? আমি জিজ্ঞেস করলাম না কেউ কিছু বলছো কিনা? ঝর্ণা তুমি হাত তুলেছিলে, বলো। ঝর্ণা বাবু শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। না না স্যার কোনো কোশ্চেন নাই, এমনি টাচ লেগে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলো তাহলে আবার নেক্সট দিন দেখা হবে সবার সাথে। ওকে, চলো টাটা, গুড নাইট।